ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। 1 মাস পর বাড়িতে এসে দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে রুদ্র চৌধুরী। রুদ্রকে দেখে চাদর দিয়ে নিজের শরীর ঢেকে নিল সামিয়া। রুদ্রকে দেখে অবাকের চরম সীমানায় সে, কারণ রুদ্র বলেছিল তার আসতে আরো 2-1 দিন লাগবে। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে মা বাবা এসেছে বলে রুমে প্রবেশ করলো তাদের একমাত্র ছেলে রাত। ভেতরে প্রবেশ করে এই অবস্থা দেখে সেও অবাক, কারণ এই পরিস্থিতিতে ক্লাস 9-এ পড়ুয়া রাত মোটামুটি আন্দাজ করতে পারছে এখানে কি হয়েছে, কারণ 9-এ পড়ুয়া ছেলে কিছুতেই এই ব্যাপারে অবুঝ নয়। সামিয়া চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে, আর রাতের হোম টিচার নিজে জামা কাপড় পরতে ব্যস্ত। ব্যবসার কাজে 1 মাসের জন্য বাইরে ছিল রাতের বাবা রুদ্র চৌধুরী। যদিও আরো কয়েকদিন পরে আসার কথা ছিল, তবে কাজ কমপ্লিট হওয়ার আগেই চলে এসেছে সে। আর এসে এমন একটা কাণ্ড দেখবে তা ভাবতেও পারেনি রুদ্র। পাশে অর্ধলগ্নভাবে দাঁড়িয়ে থাকা লোকটা প্রায় 2 বছর ধরেই রাতকে টিউশনি করায়। নিজের স্ত্রীর মতো তাকেও খুব বিশ্বাস করেছিল রুদ্র। রুদ্র চৌধুরী খুব শান্ত স্বভাবের একটা লোক। রাতের হোম টিচার জামা কাপড় পরে বেরিয়ে গেল তাদের সামনে দিয়ে, তবুও কিছু বলল না রুদ্র চৌধুরী। সারা রুমে পিনপিনি নীরবতা বিরাজ করছে। মায়ের প্রতি একরাশ ঘৃণা নিয়ে সেখান থেকে চলে যায় রাত। সামিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে রুদ্রের পা দুটি। এতেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। কোনো সিন ক্রিয়েট করতে চায় না রুদ্র, কারণ সিন ক্রিয়েট করা মানে লোক জানাজানি হওয়া। এতে তার ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি পড়বে। 2 দিন পরেই তাদের ডিভোর্স হয়ে যায়। মানুষ ডিভোর্সের ব্যাপারটা জানে, কিন্তু কারণটা সকলেরই অজানা। সামিয়া কেঁদে কেটে অনেক অনুরোধ করলো রুদ্রকে, কিন্তু রুদ্র বরাবরই বলে দিল বিশ্বাসঘাতকের সাথে সে কোনো সম্পর্ক রাখতে চায় না। ডিভোর্সের সময় শুরু হলো রাতকে নিয়ে দ্বন্দ্ব। সামিয়া রাতকে তার সাথে নিয়ে যেতে চায়, আর রাতকে নিতে নারাজ রুদ্র চৌধুরী। এর সমাধানও হলো খুব সহজ ভালো। রাত যার সাথে থাকতে চায় তার কাছেই থাকবে সে। প্রত্যুত্তরে রাত সোজাসুজিভাবে বলে দেয় সে তার মায়ের মুখও দেখতে চায় না কোনোদিনও। ডিভোর্সের 3 মাস পেরিয়ে গেল। এর মাঝে রাতকে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সামিয়া, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। ওই দিনের পর থেকে রাতও কেমন বদলে গেল। প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, চুপচাপ প্রকৃতির হয়ে গেছে সেও। রাতের বাবা রাতকে হাসি খুশি রাখতে রাতের সকল পছন্দের কাজগুলোই করে, কিন্তু এতেও মন বসে না রাতের। জন্মাতে থাকে মেয়েজাতের প্রতি একরাশ ঘৃণা। দাদির সাথেও তেমন একটা সময় কাটানো হয় না রাতের। ছোটবেলার মতো নানান গল্প শোনা হয় না। কেটে গেল অনেক দিন। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা চলে আসে রাতে। পড়াশোনায় বরাবরই ভালো ছিল রাত, কিন্তু মানসিক চাপ একটু একটু করে শেষ করে দিচ্ছে তাকে। এসএসসিতে পূর্বের মতো ভালো রেজাল্ট না করলেও অতটাও খারাপ করেনি সে, মোটামুটি ভালোই করেছে। রুদ্রের একাকিত্বের বিষয়টা ভেবে তার মা নয়নতারা বেগম সিদ্ধান্ত নেয় রুদ্রের দ্বিতীয় বিয়ের কথা। রাতের কথা ভেবে রুদ্র রাজি না হলেও নানানভাবে ব্ল্যাকমেল করতে থাকে তার মা। রাতের বেলায় খোলা আকাশের নিচে হালকা বাতাসে ছাদে হাঁটাহাঁটি করছে রুদ্র চৌধুরী। বাবার পাশে এসে দাঁড়ায় রাত। বাবা, একটা কথা জানার ছিল, বলবো? হ্যাঁ বাবা, বল। তুমি কি এই আবার বিয়ে করবে? ছেলের প্রশ্নের উত্তরটা কি হবে তা জানা নেই রুদ্রের। ওদিকে তার মা নানানভাবে ব্ল্যাকমেল করছে তাকে। মাকেও যে সে খুব বেশি ভালোবাসে। রাত নিচের দিকে তাকিয়ে বলে, তুমি বিয়ে করো না বাবা, দরকার নেই বিয়ের, আমরা ভালোই আছি। অবশেষে ছেলের কথা রাখতে ব্যর্থ হলো রুদ্র চৌধুরী। রাতও দ্বিতীয়বার অনুরোধ করলো না তার বাবাকে, চুপচাপ সব দেখে গেল। আজ থেকে তার বাবাও তার থেকে দূরে সরে গেল। অন্য কেউ নিয়ে নিয়েছে তার বাবাকে। তীব্র একাকিত্ব ঘিরে ফেলেছে রাতকে। বিষণ্ণতায় ছেয়ে গেল তার জীবন। কিন্তু কে জানতো রাতের জীবনেও ঘটতে চলেছে অন্য কারো আগমন। মেয়েদের প্রতি তীব্র ঘৃণা থাকলেও একজনকে ভালো লাগতে শুরু করবে তার। পূর্বের কথা মনে পড়তেই বুকটা কেঁপে ওঠে তার। একটা ঘটনাই এলোমেলো করে দিল তার জীবনটা। এখনো চোখের সামনে বারবার ভেসে ওঠে তার হোম টিচার আনিসের মুখটা। এইচএসসি পাশ করে নতুন কলেজে পা রাখলো সে। নতুন কলেজে নতুন বন্ধু বান্ধব, তাতেও যেন রাত ভিন্ন একটা জগতে বন্দী। মেয়েদের কাছ থেকে নিজেকে সবসময় দূরে সরে রাখে রাত। ওসব প্রেম ভালোবাসায় সে বিশ্বাসী নয়, সব হলো অভিনয়। আর দিন শেষে সবাই অভিনেতা। একটা মেয়ের হাত ধরে টানতে টানতে বন্ধু মহলে নিয়ে গেল রাত। ছোটার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা।
আরে কে আপনি? ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কিন্তু রাতের কোনো রেসপন্স নেই। রাতের বন্ধু রাফিকে একটা মেয়ে থাপ্পড় মারবে বলেছিল সকলের সামনে, তাই রাতের এমন রিয়েকশন। রাফি হা করে তাকিয়ে আছে। এই মেয়ে, তোমাকে একটা ছেলের ভালো লাগতেই পারে, তাই বলে তুমি তাকে অপমান করতে হবে? সুন্দরভাবে বুঝিয়ে বললে কি হতো না? আজব কি বলছেন আপনি? আমি তো আজই নতুন আসলাম, তাছাড়া আমি তো তেমন কাউকে চিনিও না। এর মাঝে রাফি বলে ওঠে, আরে ভাই কি বলছিস তোরা? আর এ তো রাফিয়ানা, কাকে নিয়ে এলি তুই? রাত একটু অবাক হলো। তাহলে কাকে নিয়ে এলো সে? কি, এই মেয়েটার কথা না বললি, আরো হাত দিয়েও দেখিয়ে দিলি? আরে ও এটা না, আর আমার পুরো কথাটা শোনার আগেই তো তুই চলে গেলি। রাত একটু বিরক্তিকর ভাবে রাফির দিকে তাকিয়ে বলে, স্টুপিড। রাফি মেয়েটাকে বলে ওঠে, সরি আপু, একটা মিস্টেক হয়ে গেছে, প্লিজ মনে কিছু নিবেন না। ওরা চলে যাওয়ার পরই দুটো ছেলে সে মেয়েটার পাশে দাঁড়ায়। কি হয়েছে ম্যাম? এনি প্রবলেম? না তেমন কিছু না। আর আপনারা সবসময় এভাবে আমার পিছে পড়ে থাকেন কেন? হ্যাঁ, আমার কি স্বাধীনভাবে চলতে দিবেন না আপনারা? সরি ম্যাম, জানেনই তো আপনাকে দেখে রাখাটা আমাদের ডিউটি, আর এটা স্যারের অর্ডার। ছোটবেলা থেকেই গিটার বাজানোতে অভ্যস্ত রাত। ভার্সিটির একটা কর্নারে বসে সেই গিটারের সুর তুলতে ব্যস্ত সে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ায় তার পাশে। বেশি লম্বাও নয়, আবার খাটোও নয়, মাঝামাঝি, একবার পারফেক্ট সাইজ যাকে বলে। বেশ সুন্দর মেয়েটা, মুখটাও মায়াময়। মায়াবী চোখগুলো যেন চোখ নয়, একটা মায়াজাত। ওই চোখে তাকিয়ে মায়া ছেলে আবদ্ধ হবে না এমন ছেলে খুব কমই। রাতের পাশে দাঁড়িয়ে হাই দিতেই কোনো রেসপন্স দিল না রাত। এতে একটু অপমানিত হয় মেয়েটা। কত ছেলে তার দিকে তাকিয়ে থাকে, আর এই ছেলের কোনো পাত্তাই নেই। সেদে সেদে কথা বলতে এলাম, তাও কত ভাব। রাতের পাশে বসে পড়ে মেয়েটা। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর করে গিটার বাজান। এবার রাত একটু আর চোখে তাকায় মেয়েটার দিকে, দেখে কালকের ওই মেয়েটা। রাত মেয়েটার দিকে না তাকিয়ে বলে ওঠে, সরি। কেন? কালকের ঘটনার জন্য। ইটস ওকে। আপনি কি সবসময় এমনই চুপচাপই থাকেন? কোনো উত্তর দিল না রাত। হাত বাড়িয়ে মেয়েটা বলে ওঠে, আমি বৃষ্টি। একটু বিরক্তিকর ভাব নিয়ে উঠে চলে যাচ্ছে রাত। পেছন থেকে বৃষ্টি বলে ওঠে, আপনার নামটা? রাত কোনো উত্তর না দিয়েই সোজা হেঁটে চলে গেল। এবার আগে মাথায় রক্ত উঠে গেল বৃষ্টি। এত ভাব, কত সাহস! আমার প্রশ্ন কি এড়িয়ে চলে? নামটা জিজ্ঞেস করে কি মহাভারত অশুদ্ধ করে ফেললাম নাকি? রাগে কটমট করছে বৃষ্টি। রাত হাঁটতে হাঁটতে কিছু দূর এসে দেখলো একটা মেয়ে ও একটা ছেলের মাঝে কথা কাটাকাটি চলছে। কথা শুনে মনে হলো ব্রেকআপের কথা চলছে তাদের মাঝে। সেদিকে কোনো কান্না দিয়ে সোজা হেঁটে চলে গেল রাত। এগুলোই আজকালকার ভালোবাসা। কিছু সম্পর্কের যে কোনো একজন হয় পাক্কা অভিনেতা, আরেকজন না বুঝে অন্ধের মতো ভালোবেসে ফেলে। এগুলো ভাবতে ভাবতেই হেঁটে যাচ্ছে রাত। ওসব প্রেম ভালোবাসা সম্পর্কে এগুলো সব মিথ্যা। গাড়ি করে বাড়ির পথে রওনা দিল বৃষ্টি। নিজস্ব গাড়িতেই আসা যাওয়া করে সে। রাতকে দেখার পর থেকে কেমন একটা আকর্ষণ কাজ করছে তার মাঝে। রাতের এক্সট্রা অ্যাটিটিউডগুলো ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে তার মাঝে। কিন্তু দু একদিনের পরিচয়ে এটাও কি সম্ভব? বাসায় প্রবেশ করে দেখে বাবা এখনো ফিরেনি। রাজনৈতিক কাজে জড়িত তার বাবা, দুইবার নির্বাচিত রানিং এমপি। দেখে তার মা সোফায় বসে বসে কার সাথে কথা বলছে আর হাসছে। আরে তুই কোনো চিন্তা করিস না, বৃষ্টিকে আমি ভালো করেই চিনি, ওর সবকিছুই আমি জানি। তুই আগে পড়াশোনা শেষ করে দেশে আয়, সব চিন্তা ভাবনা তারপর। বৃষ্টিকে দেখে বলে উঠলো, এই তো বৃষ্টি এসে গেছে, নে কথা বল তার সাথে। এতে একটু বিরক্ত হলো বৃষ্টি। মা, আমার এখন টায়ার্ড লাগছে, ফ্রেশ হতে হবে, কলেজ থেকে আসলাম মাত্র। বলেই বৃষ্টি উপরে চলে গেল। ফোনের ভিতর সব শুনছে সাজিদ। নীরবতা ভেঙে সাজিদ বলে ওঠে, দেখো ফুফি, বৃষ্টির এখন ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, তাই ও যেমন চায় তেমনই চলুক। কিন্তু তোমরা ওকে ছাড় দিয়েছো তাই বলে ছেড়ে দিবে না। তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আরে তুই কোনো টেনশন নিস না তো। উপরে গিয়ে নিজের রুমে ঢুকে যায় বৃষ্টি। বুঝতেই পারছে ওই সাজিদই ফোন দিয়েছে। নিজের ফোন থেকে নাম্বার ব্লক করে দিলাম, এখন মায়ের ফোন দিয়ে কথা বলতে চাইছে। অসহ্য লোক একটা। উফ, এত অ্যাভয়েড করি তাও ছাত্রামি কমেনি। সাজিদ হলো তার মামাতো ভাই। ছোটবেলা থেকেই নাকি সে বৃষ্টিকে পছন্দ করে। মাকেও রাজি করিয়ে ফেলেছে সে। কিন্তু বৃষ্টির কোনো ইন্টারেস্ট নেই সাজিদের প্রতি। মনের উপর জোর করে যাই হোক, কখনো ভালোবাসা হয় না। রাত করে বাসে ফিরে আসে রাত। ঘরে প্রবেশ করতে সামনে এগিয়ে আসে তার দ্বিতীয় মা পলি। এই বংশে সে নামের সাথে চৌধুরীটাও যোগ হয়েছে। সারাদিন কোথায় থাকো তুমি? আর এত রাত করেই বা বাসায় ফিরো কেন? যেখানেই থাকি বেঁচেই তো ফিরে আসি, তাই না? বেঁচে ফিরবেই না কেন? সারাদিন তো পারো শুধু বাবার টাকা উড়াতে, কষ্ট বুঝবেই বা কি করে?
আমার বাবার টাকা আমি কি করব না করব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাইরের কোনো মানুষের এই ব্যাপারে নাক গলানো আমার পছন্দ নয়। এই বলেই হাঁটা ধরল রাত। কথাগুলো একসময় গায়ে লাগতো রাতের, এখন শুনতে শুনতে অভ্যস্ত। সোজা উপরে চলে গেল সে, কারণ সে নিজেই জানে কে কতটা কষ্টে আছে। ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে সিগারেট ধরায় রাত। এই সিগারেটই এখন তার নিত্যদিনের সঙ্গী। চোখে ঘুম নেই বৃষ্টি। ফেসবুকে একের পর এক আইডি সার্চ দিয়ে যাচ্ছে রাতের আইডির খোঁজে, কিন্তু ওই নামে ওর কোনো আইডি খুঁজে পেল না সে। ও এতটা গম্ভীর কেন সবসময়? একদম সবার থেকে আলাদা। এটা কি ওর অ্যাটিটিউড নাকি গম্ভীরতা? ভাবনার সমাপ্তি ঘটে তার মায়ের চেঁচামেচি শুনে। চেঁচাতে চেঁচাতে তার রুমের দিকে এগিয়ে আসছে তার মা। কারণ কি? দ্বিতীয় বিয়েটা করা যে ভুল হলো তা ভালো করেই বুঝতে পারছেন রুদ্র চৌধুরী। এই দ্বিতীয় বিয়ে যে তার আর রাতের মাঝে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে। যদিও বিয়ের আগেই রাত তার বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে দ্বিমত পোষণ করেছিল। রাতে ছাদের এক কোণে দুপা ঝুলে বসে আছে রাত। হাতে আছে গিটারটা, আর তার পাশে পড়ে আছে একটি ছোট্ট ডায়েরি। আগে ডায়েরি লেখায় তেমন অভ্যস্ত ছিল না রাত, ইদানিং তার অনুভূতিগুলো ডায়েরি বন্দি করে রাখছে। হঠাৎ মনে পড়লো বৃষ্টির কথা। মাথা ঝাঁকিয়ে একটা হাসি দিল সে। এই মেয়ে জাতির কারণে তার জীবনটা বিষণ্ণতায় ঘেরা। সবাই তো আর এক মন মানসিকতায় মানুষ নয়, তাহলে মেয়েদের প্রতি তার কিসের এত অ্যালার্জি? বসে বসে গিটারের সুরে হারিয়ে যেতে ব্যস্ত সে। মাঝে মাঝে তাকিয়ে দেখছে শহরের কিছুটা অংশ, যতদূর দেখা যায়। দিন ও সন্ধ্যার তুলনায় শহরটা স্তব্ধ হয়ে গেছে, যেন তার মতো এটাও একটা বিষণ্ণ শহর। পেছনে তার বাবা রুদ্র চৌধুরীকে দেখেই উঠে দাঁড়ায় সে। তার বাবা তার পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করে, রাত তো বেশ গভীর হয়ে উঠেছে, এখনো ঘুমাসনি যে? ঘুম আসছে না তাই? রাত জাগলে তো শরীর খারাপ করবে। চোখের ঘুম অনেক আগেই হারিয়ে গিয়েছে বাবা। মা হারা ছেলের সবচেয়ে বড় ভরসা থাকে তার বাবা, আর সেই বাবাকেও যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে তার কি বা থাকে? আমি এতিম হয়ে গেছি অনেক আগেই, আর এতিমের জন্য চিন্তা করার মানুষ খুব কমই। আর কিছু বলল না রুদ্র চৌধুরী। একটা বড় দীর্ঘশ্বাস ফেলল সে। রাত গিটার আর ডায়েরিটা নিয়ে সোজা চলে গেল নিচে। রুদ্র ভালোভাবে বুঝতে পারছে আজও পলি রাতকে কিছু বলেছে। হাঁটা ধরল সেও। ওদিকে রাতের আইডি খুঁজেই চলেছে বৃষ্টি। একটু আগে মা এসে বকাঝকা করে গেল সাজিদ ভাইয়ের সাথে নাকি ভাব দেখায়, তাই মাকে ভালোভাবে জব্দ করে নিয়েছে ওই সাজিদ হারামজাদা। মামাতো ভাই দেখে কিছু বলতেও পারে না বৃষ্টি। রাতের আইডি খুঁজে না পেলেও তার বন্ধু রাফির আইডি ঠিকই খুঁজে পেল বৃষ্টি। যাক, তার কাছ থেকেই নেওয়া যাবে নাম্বার ও ফেসবুক আইডি। ছাদ থেকে নিচে নেমে সোজা পলির রুমে চলে যায় রুদ্র। রুদ্রর রাগী লোক দেখে সামনে গিয়ে জিজ্ঞেস করে পলি, কি হয়েছে? তোমার কোনো সমস্যা হয়েছে কি? রাত, তোমার নিজের ছেলে না হলেও সম্পর্কে তো ছেলে, তাই না? তার সাথে ব্যবহারটা একটু ভালো করবে। আমার মায়ের কারণেই তোমার এই বাড়িতে আসা, না হয় আমি আমার ছেলের সাথেই ভালো থাকতে পারতাম। ও, তার মানে তোমার কাছে বিচার দাও শেষ ওর? কি বলেছি আমি? সেই সকালে কলেজে নাম করে বের হয় আর রাতে ফিরে। সারাদিন কি করে কোথায় থাকে তার কোনো হিসাব রাখো তুমি? শুনলাম নাকি নেশা করেও। নিজে তো কোনো ইনকাম করে না, সারাদিন বাবার টাকাই ফুর্তি করা। নষ্ট হয়ে যাচ্ছে তোমার ছেলে। একদম ফালতু কথা বলবি না পলি। আর আমার পর সবকিছু রাতেরই, তাই তাকে কথায় কথায় খোঁটা দেওয়া বন্ধ করো। আর তোমারও তো মা হওয়ার কোনো ক্ষমতা নেই, ওকে নিজের সন্তানের মতন দেখতে পারবে না। আর শোনো, রাত আমার ছেলে, আর ওর মুখে আমি সবসময় হাসি খুশি দেখতে চাই। যদি এমনি চলতে থাকে তাহলে ডিভোর্স পেপারে সাইন করে সোজা বেরিয়ে যাবে। আই হোপ আমি কি বলেছি তা বুঝতেই পারছো। মাতৃত্বসুলভ আচরণ করবে তার সাথে। ডিভোর্সের কথা শুনে আর কথা বাড়ালো না পলি, কারণ এর আগেও একটা সংসার ছিল পলি। কখনো বাচ্চা হবে না শুনে স্বামী ডিভোর্স দিয়ে থাকে, আর তাই সে জানে একজন ডিভোর্সি নারী সমাজে কতটা অবহেলিত। রাত প্রায় 2টার কাছাকাছি একটা ফোন আসলো রাতের ফোনে, আননোন নাম্বার। প্রথমবার দেখতে দেখতেই কেটে গেল। পরের বার রিসিভ করলো রাত। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে উঠলো, ফোন ধরছিলেন না কেন? আর সেই 1 ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, এখনো অ্যাকসেপ্ট করেননি যে? অনলাইনে তেমন একটা যাওয়া হয় না, তাই হয়তো। আর আপনি কে বলছেন? গেস করুন তো দেখি কে। সরি, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না বলে ফোন রেখে দিল রাত। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে রাত। ফোনে একটা মেসেজ আসলো, দেখে সেই অচেনা নাম্বারটা। ভেরি অ্যাটিটিউড। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি। ফোনে তো বলারই সুযোগ দিলেন না। ও আচ্ছা। আচ্ছা, আপনি কি সবসময় এমন গভীর থাকেন? আমি আমার মতো, যে যেমন ভাববে সেটা তার ইচ্ছা। বুঝিনি। কি জন্য ফোন দিয়েছিলেন?
আপনি কি বিরক্ত? বিরক্ত কেন হব আজব? কারণ থাকতে পারে না? আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আমরা কি তুমি করে বলতে পারি না? আপনার ইচ্ছা। আপনি নয়, তুমি। ও ফ্রেন্ড। আচ্ছা বাই, রাত অনেক হয়েছে, এখন ঘুমাবো। গুড নাইট। ফোন রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে বৃষ্টি। মুখে বরাবরের মতো প্রসারিত হাসিটা বিদ্যমান, কিন্তু পূর্বপুরুষরা একটা কথা বলে গেছে, অতি হাসলে পরে দুঃখের সাগরে ভাসতে হয়। আজ 7 এপ্রিল, তার বাবা মায়ের অ্যানিভার্সারি। ছোটবেলায় এই দিনটা কত না আনন্দ হতো তার। ঘোরা হতো কত জায়গায়। কেক কাটার সময় তাদের দুজনের মাঝখানে রাতের স্থান ছিল। হারিয়ে গেছে আর সেই দিনগুলো, সব স্মৃতির পাতায় রয়ে গেছে, আর সেই স্মৃতি মনে রাখতেও চায় না সে। স্মৃতির পাতা উড়িয়ে দিতে চায় কবুতরের পায়ে বেঁধে উড়ো চিঠির খামের মতো, কিন্তু সেই স্মৃতির পাতাগুলোই প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় তাকে। গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে রাত। জুয়েল স্যার ক্লাস করাচ্ছে, সেদিকে কোনো মন নেই রাতের। ভাবনার সমাপ্তি ঘটলো স্যারের ডাক শুনে। আদেশ এলো এতক্ষণ স্যারে কি পড়ালো তা বোর্ডে গিয়ে সকলকে বুঝিয়ে দেওয়া। রাতের হাতে মার্কার ধরিয়ে ইশারা করলো বোর্ডের দিকে। রাত হেঁটে সামনে গেল। স্যার হেঁটে হেঁটে বোঝাচ্ছে সকলকে। ক্লাসের মাঝে অমনোযোগী হওয়াটাও কিন্তু রেজাল্ট খারাপের অন্যতম কারণ। কিছুক্ষণ পর সকলের চোখ পড়ে আছে বোর্ডের দিকে। রাত লিখতে লিখতে পুরো বোর্ড কালো করে ফেলেছে। একটা কথাই বারবার লেখা, আই হেট মম, আই হেট মম, আই হেট মম, আই হেট মম। ছুটির পর একটা মেয়ের সাথে বসে আছে বৃষ্টি। মেয়েটা চোখে শুধু অঝোরভাবে গড়িয়ে পড়ছে জল। মেয়েটার নাম কিয়া। রুশানের সাথে সম্পর্ক ছিল তার। গত 1 সপ্তাহ ধরে রুশানের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি সে। অনেক খুঁজে আজ রুশানকে পেয়েছে, তাও রুশান নানান অপমান করে ব্রেকআপ করে চলে গিয়েছে। হয়তো কেয়া তার প্রিয়জন নয়, প্রয়োজনেই সীমাবদ্ধ ছিল। বৃষ্টি তার পাশে বসে বোঝাচ্ছে তাকে। আরে তুমি বাচ্চাদের মতো কাঁদছো কেন? ওসব মিথ্যে ভালোবাসার জন্যই চোখের জল ফেলাটাও বৃথা, কারণ এই জলেরও একটা বিশেষ মূল্য আছে। আজ তোমার খুশি থাকার কথা, কারণ এমন একটা ছেলের কাছ থেকে তুমি মুক্তি পেয়েছো যে কিনা তোমার ভালোবাসাটা কখনো বোঝেইনি। যে তোমাকে ভালোবাসবে তাকে তুমি খুঁজে বেড়াতে হবে না, সে নিজেই তোমাকে আগলে রাখতে চাইবে। সকল পরিস্থিতিতে আশ্বাস দিবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। দেখবে এর চাইতেও বেটার কেউ তোমার লাইফে আসবে। যারা ভালোবাসার মূল্য দিতে জানে না তাদের জন্য চোখের পানি ফেলাটাও বোকামি। আর তোমাকে এমন কান্না কান্না ভাবে একদম দেখতে ভালো লাগছে না, একটু হাসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল রাত। বৃষ্টির সাথে নিজের চিন্তা ভাবনাগুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করছে। ভালোবাসার প্রতি সকল মানুষেরই সম্মান থাকা উচিত। প্রেম করা সহজ, কিন্তু সারা জীবন 4টি হাত একজোটে বেঁধে রাখা খুবই কঠিন। মেয়েদের প্রতি তার বরাবরই অবিশ্বাস থাকলেও কেন জানি বৃষ্টির প্রতি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। আর এটা ভালো লাগা নয়, বৃষ্টির প্রতি তার সম্মান। ইদানিং বৃষ্টির সাথে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে রাতের। রাত তখন 12টা বাজে। রাতের ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখে বৃষ্টি। একটু অবাক হলো রাত। এত রাতে বৃষ্টি ফোন দিয়েছে? এত রাতে ফোন করে কথা বলার মতো কোনো ঘনিষ্ঠতা নেই তাদের মধ্যে। কোনো সমস্যা হলো না তো আবার? ফোন রিসিভ করতে ওপাশ থেকে বৃষ্টি বলে উঠলো, ঘুমিয়ে পড়েছো? না। তাহলে একটু নিচে আসো। এত রাতে নিচে কেন? উফ, আসো না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভয় ভয়ও করছে কেমন। মানে কি তুমি এত রাতে আমার বাসার নিচে? রাত বারান্দায় গিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে আছে নিচে। দৌড়ে নিচে চলে গেল রাত। কি ব্যাপার বৃষ্টি, তুমি এত রাতে এখানে? বৃষ্টি একটা গিটার আর একটা গিফট বক্স এগিয়ে দিল রাতের দিকে। হ্যাপি বার্থডে টু ইউ। রাত হা করে আছে বৃষ্টির কথায়। হঠাৎ মনে পড়লো আজ তো 25 তারিখ, ঠিকই তার বার্থডে। অথচ তারই মনে নেই কতটা বেখেয়ালি ভাবে জীবনযাপন করছে সে। তাহলে এই জন্যই কি বৃষ্টি সেদিন রাতকে তার বার্থডে কবে জিজ্ঞেস করেছিল? কিন্তু সব ঠিক আছে, বৃষ্টির এই পাগলামির মানে কি? এত রাতে একটা মেয়ে কত রকম বিপদ হতে পারত। কি হলো নাও? গিটার তো তোমার খুব প্রিয়, যা সব সময় তোমার সাথে থাকে। ভাবলাম এটা দিলে তুমি খুশি হবে। কি হওনি খুশি? তাই বলে এত রাতে আর এইভাবে একা? এখন দেশের পরিস্থিতির ব্যাপারে জানো না? এত কিছু জানি না, অনেক কষ্টে বাসা থেকে লুকিয়ে লুকিয়ে এসেছি। রাত বৃষ্টিকে ঘরে নিয়ে যেতে চাইলো, আবার থমকে গেল। কারণ তার সৎ মা এটা কিভাবে নেবে কে জানে। হয়তো তিলকে তাল বানিয়ে পরিবেশন করবে বাবার কাছে। একা একা আসতে তেমন ভয় হয়নি, তোমাকে সারপ্রাইজ দিব এই চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখন ভীষণ ভয় করছে, আমাকে কি বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? রাত বুঝতে পারলো বৃষ্টি কায়দা করে তার সাথে হাঁটতে চাইছে। গাড়িও নেই, রাস্তায় হেঁটেই যেতে হবে পুরোটা পথ। যাই হোক, বৃষ্টি তার জন্য এখানে এসেছে। এখন বৃষ্টিকে বাসা অবধি পৌঁছে দেওয়া তার কর্তব্য। রাত হ্যাঁ সুযোগ সম্মতি জানালে বৃষ্টির মনে মনে খুশিতে ডান্স করতে ইচ্ছে করছে। সে তো এটাই চাইছিল, পিনপিনি নীরব রাতে রাতের সাথে অনেকটা পথ হাঁটতে।
বৃষ্টিকে এগিয়ে দেওয়ার জন্য পা বাড়ালো রাত। পাশাপাশি হাঁটছে দুজন। উপর থেকে সব এক নজরে দেখে যাচ্ছে রাতের সৎমা পলি চৌধুরী। তার দৃঢ় বিশ্বাস রাতের প্রতি তার বাবা রুদ্রের অন্ধবিশ্বাসটা এবার ভাঙতে কোনো প্রবলেম হবে না। রুদ্রকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে রাত কতটা নিচে নেমে গেছে। চিচি, এই নির্জন রাতে একটা মেয়েকে নিয়ে কোথায় গেল কে জানে। এত রাতে একটা ছেলেকে নিয়ে কোথাও যাওয়া, মেয়ে আর যে হোক কখনো ভালো হতে পারে না। আজ আমার নিজের চোখকে না দেখলে তো বিশ্বাসই হতো না রাত কতটা নিচে নেমে গেছে। দাও আরো আশকারা দাও ছেলেকে, নিজের চোখেই দেখো কতটা নিচে নেমে গেছে তোমার ছেলে মাঝ রাতে একটা মেয়েকে নিয়ে। ছিছি। পলির অভিযোগগুলো শুনে রুদ্র চৌধুরী ঠান্ডা মাথায় টেবিল থেকে এক গ্লাস পানি পান করলো। রুদ্র চৌধুরীর নীরবতা দেখে রাগ আরো বেড়ে গেল পলির। আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? যেদিন এগুলো লোক জানাজানি হবে তখন কিন্তু মান সম্মানটা তোমার যাবে, তখন কপাল থাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না। ঠান্ডা মাথায় রুদ্র চৌধুরী বলে উঠে, তোমার অভিযোগ দেওয়া শেষ, অনেক রাত হয়েছে, ঘুমাতে চলো। আধা ঘন্টা আগে বৃষ্টিকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে নিচে চলে যায় রাত। ঘর থেকে বের হওয়ার সময় রাতকে দেখে তার বাবা রুদ্র ছেলেকে নিয়ে ইদানিং অনেক টেনশন হয় তার। এত রাতে কোথায় যাচ্ছে, মাথায় দুশ্চিন্তার ভার। ফলো করতে করতে রাতের পেছন পেছন বেরিয়ে পড়ে সেও। রাত বৃষ্টিকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। পলি চৌধুরী তা উপর থেকে দেখে রুমে চলে যায়। রুদ্র চৌধুরীকে খবরটা দিতে যে তার ছেলে নষ্ট হয়ে গেছে। রুমে গিয়ে রুদ্রকে দেখতে পেল না সে। বৃষ্টিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল রাত। বাড়ির পেছন দিক দিয়ে পাইপ বেয়ে নিজের রুমে চলে যায় বৃষ্টি। বারান্দায় দাঁড়িয়ে কয়েকটা নিঃশ্বাস ফেলে সে। রুমটা খুটখুটে অন্ধকার হয়ে আছে। বৃষ্টি উকি দিয়ে দেখে খাটের উপর কে যেন বসে আছে। অন্ধকারে কে তা বোঝা না গেলেও কেউ একজন আছে তা ভালোই বুঝতে পারছে সে। বুকটা টিপ টিপ করতে থাকে তার। মনে হয় এখনই পরাণ পাখি উড়াল দিবে। মা বসে নেই তো আবার, নিশ্চয়ই জিজ্ঞেস করবে কোথায় গিয়েছিলি এত রাতে। তখনই ভেতর থেকে আওয়াজ এলো, ভয় পাস না আপু, ভিতরে চলে আয়। বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বৃষ্টি। তার মানে এটা মা নয়, তার ছোট ভাই রিত। ক্লাস 10 পড়ে সে। বৃষ্টি এগিয়ে গিয়ে বলে উঠে, এখানে কি করছিস তুই? জানিস কত ভয় পেয়েছিলাম। তোর উপকার করলাম, থ্যাঙ্কস তো দে আমায়। আচ্ছা আগে বল, কি এমন উপকার করলি যার জন্য থ্যাঙ্কস দিতে হবে? তুই যে বের হচ্ছিলি তা আমি দেখেছি। আর তুই জানিস বাবা তখন ছাদে হাঁটাহাঁটি করছে, তোকে দেখেও ফেলেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময়। ভাগ্যিস চিনতে পারেনি। তখনই আমি তোর রুমে এসে কাঁথা মুড়িয়ে শুয়ে থাকি। কিছুক্ষণ পর বাবা এসে রুমে চেক করে গেল। আমাকে দেখেই ভেবেছিল তুই শুয়ে আছিস, তাই রুমে চলে গেল। এখন হয়তো নাক ডেকে ঘুমোচ্ছে। আচ্ছা বাদ দে, আগে বল কাকে উইশ করেছিস? আমি যে কাউকে উইশ করতে গিয়েছি তুই কি করে জানলি? ওইসব আমি আরো আগে পার করে এসেছি। আগে বল কে সে যাকে এত রাতে উইশ করতে গেলি? সময় হলে জানবি, এখন যা ঘুমাতে যা। কিন্তু আমার হেল্প করার ক্রেডিট দিবি না? এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস, পেয়ে যাবি। বাড়ি ফিরে পাইপ বেয়ে উঠে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে রাত। পলি নিজে ডাইনিং রুমে পায়চারি করছে। রুদ্রকে ঘরে ঢুকতে দেখেই অভিযোগ দিতে থাকে তার কাছে। ঠান্ডা মাথায় নিজের রুমের দিকে হাঁটা ধরল রুদ্র চৌধুরী। পেছন থেকে পলি বলে উঠে, ভালোর জন্যই বলছি, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো রুমে গিয়ে দেখে আসো তোমার ছেলে কোথায়। রুদ্র এবার থেমে বলে উঠে, আমি ভাবতেও পারছি না রাত কিনে তোমার চিন্তা ভাবনা এত নিচে নেমে গেছে। দেখি চলো তো। পলি রুদ্রকে নিয়ে রাতের রুমের সামনে চলে গেল। ভেতরে গিয়ে দেখে রাত শুয়ে আছে বিছানায়। পলি চৌধুরী অবাক হলেও ভালোই বুঝতে পারছে এবার রুদ্র তার কোনো কথাই বিশ্বাস করবে না। নতুন কলেজ, সাথে কিছু নতুন বন্ধু, সব মিলিয়ে দিন ভালোই কাটছে রাতের। মাঝে মাঝে একা একা বিষণ্ণ মনে গিটার বাজানোটা তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি, নেহা, স্নিগ্ধা, মিলি সকলে বসে আছে দল বেঁধে। বৃষ্টির দিকে তাকিয়ে নেহা বলে উঠে, কি রে, এত কি ভাবছিস? কিছু তো বলবি নাকি? পাশ থেকে স্নিগ্ধা বলে উঠে, নিশ্চয়ই, রাতের আকাশে অনুভূতির তারা ছড়াচ্ছে। আরে ধুর, ছাড়তে যাবে কেন? ও তো এখন জোট বানাতে ব্যস্ত। বিরক্তি সুর নিয়ে বৃষ্টি বলে উঠে, ধুর, কি শুরু করেছিস তোরা? আচ্ছা দোস্ত, রাতকে যেহেতু তুই পছন্দই করে নিয়েছিস, তাহলে তোর মনের কথা বলে দি তাকে।
তোদের কি আমি কখনো বলেছি যে রাতকে আমি পছন্দ করি? দোস্ত তুই না বললেও তোর চোখের ভাষা তাই স্পষ্ট। সত্যি কি তা বোঝা যায়? কোনো সন্দেহ নেই। তাহলে রাতও কি সেই ভাবে বুঝতে পারে? সেটা তুই তাকেই জিজ্ঞেস কর। আর আমার মনে হয় রাতও তোকে পছন্দ করে, না হলে সে কোনো মেয়ের সাথে তেমন ঘনিষ্ঠ নয়। যদিও ফিরিয়ে দেয় তাহলে ভালো সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে আমাদের। আমি তো রাতকে হারাতে চাই না। আরে ধুর পাগলি, এত ভয় পেলে কি হবে? আমার বিশ্বাস রাত তোকে ফিরিয়ে দেবে না। পাশ থেকে মিলি বলে উঠে, আই হ্যাভ এ আইডিয়া। আমরা সকল ফ্রেন্ডরা মিলে 2 দিনের জন্য কোথাও ঘুরতে চলি, আর এই ঘোরার উদ্দেশ্য হলো রাতকে বৃষ্টির প্রপোজ করা। স্নিগ্ধা বলে উঠে, আইডিয়া খারাপ না, কিন্তু ট্যুরের 50% খরচ কিন্তু বৃষ্টির। বন্ধুত্বের খাতিরে ফুল খরচ থেকে 50% ডিসকাউন্ট দিলাম। অন্য কেউ হলে যার জন্য যাচ্ছি পুরো খরচ তার কাছ থেকে আদায় করা হতো। পাশ থেকে নেহা বলে উঠে, আমার মনে হয় যাওয়া হবে না রে। বাসা থেকে কোথাও একা যেতে দেয় না আমাকে। আরে আমরা বুঝিয়ে বলবো আঙ্কেলকে, দেখবি না করবে না। এখন রাতের বন্ধুদের সাথে আলাপ করতে হবে এই নিয়ে। ছুটি শেষে পাশাপাশি হাঁটছে রাত ও বৃষ্টি। ড্রাইভারকে কিছু বকশিশ দিয়ে একটু সাইডে থাকতে বলেছে সে। হাঁটার সময় রাতের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে বৃষ্টি। এভাবে যে সে অসমাপ্ত পথ পাড়ি দিতে চায় রাতের সাথে, কারো মুখে কোনো কথা নেই। মাথার উপর সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়ছে ধীরে ধীরে, তবুও প্রখর তাপ ছড়াতে ব্যস্ত সে। সূর্যের তাপ বরাবরই গায়ে এসে পড়ছে দুজনের। ঘামে হালকা লাল গোলাপি আকার ধারণ করেছে বৃষ্টির মুখটা। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো বারবার মুছে নিচ্ছে বৃষ্টি। রাত বৃষ্টির দিকে তাকালেও সেই দৃষ্টি দীর্ঘ নয়। চোখ ফিরিয়ে একটা হাসির আভাস ফুটিয়ে তুলতে চেয়েও থেমে গেল। রাতের চোখের হাসি কখনো তার মুখ অব্দি পৌঁছায় না। নীরবতা ভেঙে রাত বলে উঠে, অভ্যেস না থাকলে এমন উত্তপ্ত রোদে হাঁটার কারণ? ভালো লাগছে তাই। ভালো লাগার কারণ? তোমার কি অস্বস্তি বোধ হচ্ছে? তার যে কেন অস্বস্তি বোধ হচ্ছে না আজ তা বলতে গিয়েও থেমে গেল রাত। আবার কিছুক্ষণ নীরবতায় কাটলো। নীরবতা ভেঙে বৃষ্টি বলে উঠে, সেদিন বুঝলাম তুমি তোমার মাকে খুব ঘৃণা করো। কারণটা জানতে পারি? প্রশ্নটা করেই পিট পিট করে তাকায় রাতের দিকে। প্রশ্নটা করার পর বুঝলো রাতের দুর্বলতা নিয়ে প্রশ্ন করা উচিত হয়নি তার। রাত শান্তভাবে বলে উঠে, পুরনো ক্ষত জাগিয়ে তুলতে চাই না। ওই প্রসঙ্গে প্রশ্ন করো না প্লিজ। সরি। আবার কিছুক্ষণ নীরবতা। আবার বৃষ্টি বলে উঠে, কখনো কারো প্রেমে পড়েছিলে? এসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই আমি। এগুলো সব হলো অভিনয়, আর দিন শেষে সবাই অভিনেতা। আচ্ছা তুমি কখনো হাসো না কেন? একটু হাসলে কি হয়? এত গম্ভীর কেন তুমি? কাতুকুতু দিলে হাসবে? আরে হাসতে কোনো টেক্সট লাগে না, একটু হাসো প্লিজ। বৃষ্টির বাচ্চা মতে মুখ চাপা রেখে একটু হেসে দিল সে। তা বৃষ্টির চোখ এড়ালো না। এই হাসিটাই তোমার মুখে সারা জীবন দেখতে চাই। বিকেলে স্কুল ছুটি দিল হৃদের। সারাদিন স্কুলে ক্লাস করলেও তার হৃৎপিণ্ডটা বেঁধেছিল ওই গার্লস স্কুলের। টিফিনের টাইমে ফাঁকি দিয়ে ঠিকই চলে গিয়েছিল তার গার্লফ্রেন্ড শুভ্রতার কাছে। ছুটি শেষে ব্যাগটা তার বন্ধু স্বামী নিয়ে এসেছে। শুভ্রতার সাথে দেখা করতে ফিরতে ফিরতে বেলা ঘনিয়ে এলো। হৃদ আর স্বামী মিলে হাঁটা ধরলো বাড়ির উদ্দেশ্যে। ওদিকে বৃষ্টি রাতের সাথেই ছিল এতক্ষণ। দুজন মিলে লাঞ্চ করে কিছুক্ষণ ঘুরলো। কাছে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিল রাত। আগে এসব জায়গায় ঘোরাফেরা করলেও আজ ছিল এক ভিন্ন অনুভূতি। বৃষ্টি বাসায় ফিরতেই রাস্তায় দেখা হলো হৃদ ও স্বামীর সাথে। গাড়ি থামিয়ে হৃদকে বলে উঠলো বৃষ্টি, কি রে হৃদ, কখন স্কুল ছুটি হলো আর তুই এখন বাড়ি ফিরছিস? আর হেঁটে হেঁটেই বা কেন যাচ্ছিস? কোথায় ছিলি এতক্ষণ? পাশ থেকে স্বামী বলে উঠে, আর বলবেন না আপু, প্রতিদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, সাথে আমাকেও নিয়ে যায়। আজকে তো স্কুল ফাঁকি দিয়ে চলে এসেছি। হৃদের সাথে থাকতে থাকতে দেখেন কত লেট হয়ে গেল দেখলেন। এখন নির্ঘাত মা বাড়িতে গেলে বকবে। বৃষ্টি রাগী ভাবে তাকিয়ে আছে হৃদের দিকে। বিশ্বাস কর আপু, ও সব মিথ্যা বলছে, আর আমি স্কুলও ফাঁকি দেইনি। গাড়ি তোর। তুই যা আপু, এই তো আর একটু, আমি স্বামীর সাথেই আসছি। বাসায় আজকে? বৃষ্টি চলে যাওয়ার পর স্বামীর গলা চেপে ধরে হৃদ, হারামজাদা, তোরে বলছি আপুকে এইসব বলতে। তোরা কি বন্ধু নাকি বুকে ধরিয়ে থাকা বন্দুকের নল? আরে স্যার কি করছিস? তোর প্রতি অতি ভালোবাসার টানে সত্যিটা বেড়ে গেছে মুখ দিয়ে।
ভালোবাসা থেকে আসছে এগুলো। তোমার এত ভালোবাসা আমার দরকার নেই, একটু কম করে বাসো। এখন বাড়িতে কথাগুলো জানাজানি হলে বাস রেডি করেই রাখবে আমার জন্য। তখনই স্বামীর পকেটে ফোনটা বেজে উঠল। হ্যাঁ আম্মু। কোথায় রে তুই? এই তো আম্মু, চলে এসেছি, গ্রুপ স্টাডি করছিলাম তো তাই। হৃদের মাথায় চাপলো দুষ্ট বুদ্ধি। এটাই স্বামীর ভালোবাসা তাকে ফিরিয়ে দেওয়ার উত্তম সময়। ফোনের কাছে মুখ নিয়ে হৃদ বলতে শুরু করে, এই স্বামী সিগারেটের প্যাকেটটা দে তো। আরে স্বামী দে না, প্যাকেটের অর্ধেক তো তুই শেষ করে ফেললি। ওপাশ থেকে স্বামীর মা বলে উঠে, এটাই তোর গ্রুপ স্টাডি? স্বামীর প্রায় কাদু কাদু অবস্থা তার মায়ের কাছে। ওপাশ থেকে তার মা রাগী গলায় অনেকগুলো কথা বলতে থাকে স্বামীকে। তুই আজ বাসায় আয়। ফোন কেটে দিল তার মা। স্বামী রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। হারামজাদা, এটা কি করলি তুই? কিছু করার নেই দোষ, তোর মতো আমারও অতি ভালোবাসার কারণে মুখ দিয়ে বেরিয়ে গেছে। ভালোবাসা থেকে আসছে এগুলো। বাড়ি ফিরে ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করলো বৃষ্টি। আজকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। সন্ধ্যা নেমে এলো প্রায়। কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত পায়ে সোজা নিজের রুমে চলে যায় সে। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। দেখে নিচে তার বাবা ও মা বসে আছে সোফায়। নিচে গিয়ে তাদের পাশে বসলো বৃষ্টি। পাশ থেকে তার বাবা বলে উঠে, কিরে মা, আজ বাসায় ফিরতে এত লেট হলো তোর? আসলে বাবা, ওই তো স্নিগ্ধাদের বাসায় গিয়েছিলাম কিছু নোটস লিখে আনতে, তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা। আর শোন, কোথাও বের হলে হিজাব পরে বের হবি, যাতে চেনা না যায়। আর শিফন আর রাজু তো সাথেই আছে। রাজনীতি করলে পেছনে অনেক শত্রু পড়ে থাকে, যারা সব সময় থাকে সুযোগের অপেক্ষায়। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার কোনো প্রবলেম হয় না। এর মাঝে তার মাও ঠান্ডা মাথায় বলে উঠে, সাজিদ ফোন করেছিল একটু আগে, তোকে খুঁজছিল সে। তোকে নাকি ইদানিং ফোনেই পাওয়া যায় না। তুই কি কোনো কারণে সাজিদকে অ্যাভয়েড করছিস? ক্লাসে থাকি তো, তাই ফোন সাইলেন্ট করে থাকে। আর মাঝে মাঝে কথা হয়, কাজিন হিসেবে টুকটাকি হাই হ্যালো হয়, এই আর কি। অ্যাভয়েড কেন করব? কাজিন শব্দটা মাঝখানে টেনে আনিস কেন? তোকে আর সাজিদকে নিয়ে আমাদের ফিউচার প্ল্যানিংটা কি তা ভালো করে জানিস। লাইফটা আমার মা, আর আমার লাইফ নিয়ে ডিসিশন নেওয়ার অধিকারটাও আমার আছে। আর সাজিদ ভাইকে আমি জাস্ট মামাতো ভাইয়ের চোখেই দেখি, এর চেয়ে বেশি কিছু না। আরে ধুর পাগলি, বিয়ের পর দেখবি এসব চিন্তা ভাবনা ঠিকই পাল্টে যাবে। প্লিজ মা। বৃষ্টি হেঁটে সোজা নিজের রুমে চলে গেল। পাশ থেকে হেলান দেওয়া অবস্থায় তার বাবা তার মাকে বলে উঠে, আরে মেয়ের সামনে কেউ এসব বলে? ওর তো লজ্জা বলতেও একটা কথা আছে, তাই না? তুমি চুপ থাকো। তোমার আশকারা পেয়ে মেয়েটা বকে যাচ্ছে। মুখে মুখে কথা বলা শিখে গেছে। ইদানিং ওর মনের ভিতরে কি চলে তাও বোঝা মুশকিল। দরজার সামনে এসে উকি দেয় হৃদ। দেখে বাবা ও মা সোফায় বসে কি যেন কথা বলছে। বিড়ালের মতো নিশ্চুপ পায়ে হেঁটে হেঁটে উপরে চলে যাচ্ছে সে। পিছন থেকে ডাক পড়ে তার মায়ের, এই তো এসে গেছে আরেক নবাব জাদা, একটু এদিকে আসুন ঝাপানা। একটা শুকনো ঢোক গিলল হৃদ। আপু আবার সব বলে দেয়নি তো? ধীর পায়ে সামনে গেল হৃদ। মা কর্কশ গলায় বলে উঠে, কোথায় ছিলে এতক্ষণ? তুইও কি তোর বোনের মতো নোটস লিখে আনতে গিয়েছিলি? তুমি কি করে জানলে? তখনই বৃষ্টি ডাক দিল হৃদকে। এই হৃদ, একটু এদিকে আয় তো। হৃদ বৃষ্টির রুমে গিয়ে বলে, ধন্যবাদ আপু। ধন্যবাদ আমার লাগবে না, এখন এই কাচের টুকরোগুলো পরিষ্কার কর। নিশ্চয়ই আজ বিয়ের কথা মনে করিয়ে দেওয়ায় ভাঙচুর করেছিস। ওটা জেনে তোর লাভ নেই, এখন এগুলো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। আমি তোর কাজের লোক নাকি যে এগুলো পরিষ্কার করব? ওরে লক্ষ্মী ভাইটি আমার, তুমিও করবা, তোমার হাতেও করবে। যদি না করো আজকে স্পেশাল বার্তাটা বাবা মায়ের কানে পৌঁছে যাবে। ব্ল্যাকমেইল করছিস তাই না? ওকে, কোনো ব্যাপার না। কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় আমিও জানি। সেই দিন যে তুই রাত 12টার সময় বের হয়ে কার কাছে গিয়েছিলি তাও আমি জানি। এখন আমি ফ্রেশ হব, তুই এই রুম পরিষ্কার করে আমার রুমে গিয়ে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিবি। তা না হলে বুঝতেই পারছিস ব্যাপারটা বাবার কানে যেতে একটুও লেট হবে না। অতি শাসন করতে গিয়ে নিজেই ফেসে গেল বৃষ্টি। আর কিছু না বলে বৃষ্টিকে একটা ভেংসি কেটে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরল হৃদ। রাতে খেয়ে ছাদে হাঁটাহাঁটি করছে বৃষ্টি, তবুও অস্থিরতা কাটছে না তার। হঠাৎ হঠাৎ মায়ের মুখে এসব কথা শুনে টেনশন ভর করে মাথার উপর। সে যে সাজিদকে সহ্যও করতে পারে না, এটা তার বাবা মাকে কি করে বুঝাবে সে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হয়নি।
পরে ঘরে গিয়ে সারা জীবন সংসার তো আমাকেই করতে হবে, তাহলে আমার লাইফ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমার নেই? এর মাঝে ফোনটা বেজে ওঠে বৃষ্টির। দেখে সাজিদের ফোন। কয়েকবার নাম্বার ব্লক করলেও আবার খুলতে হয়েছে তাকে। কেমন আছো বৃষ্টি? ভালো। খেয়েছো? কিছু হয়েছে? ভালো লাগছে না, ফোন রাখেন বলেই ফোন কেটে দিল বৃষ্টি। এরপর সাজিদ আবারও কয়েকবার কল দিল, আর রিসিভ করলো না বৃষ্টি। ওপাশে সাজিদের রাগ হলেও কিছুই বলল না, নিজের রাগ নিজের মাঝেই পুষে রাখলো। শুধু পড়াশোনা শেষ করে দেশে ফেরার অপেক্ষা। কেটে গেল 2-1 দিন। নেহা, মিলি, স্নিগ্ধা, বৃষ্টি ও রাতের বন্ধুরা মিলেমিশে আসে ক্যাম্পাসে। রাত এখনো আসেনি। এর ফাঁকেই তাদের প্ল্যানিং করা শেষ। রাফি বলে উঠে, আমার মনে হয় না কোনো লাভ হবে, কারণ রাত এসব প্রেম ভালোবাসা সহ্যই করতে পারে না। আরে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন? আচ্ছা বাদ দে, এখন কোথায় ঘুরতে যাচ্ছিস ঠিক করলি? স্নিগ্ধা বলে উঠে, টাঙ্গাইলে মহিরা জমিদার বাড়ি। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে আছে, ওখানে কিন্তু যাওয়া হয় না। এই ফাঁকে ওটাও দেখা হয়ে যাবে। এর মাঝে রাফি বলে উঠে, আরে ওখানে আমি কয়েকবার গিয়েছিলাম, অন্য জায়গা সিলেক্ট কর। আরে শোন, আমরা 2 দিনের জন্য বের হব। সকালে টাঙ্গাইল জমিদার বাড়ি চলে যাব। যেতে যেতেই দুপুর হয়ে যাবে। বিকালে ওখানে কাটিয়ে সন্ধ্যার পর রাত ও বৃষ্টিকে ওখানে রেখে সোজা সিলেট চলে যাব। বাকিটা বৃষ্টি বুঝে নেবে। ওরা টাঙ্গাইলে থেকে যাবে আর আমরা রাতেই সিলেট। পরের দিন ওখানেই কাটাবো। রাফি আবার বলে উঠে, সিলেট জায়গাটা খারাপ না, সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে, কিন্তু সৌন্দর্যের জন্য চট্টগ্রামটা অন্যতম, যাকে বাংলাদেশের প্রদেশদ্বার বলা হয়। স্নিগ্ধা বলল, 2 দিনের জন্য বের হলাম, তাই এই ছোট্ট ট্রাভেল। আর চট্টগ্রাম গেলে তো একদিনের আর কতটা সৌন্দর্য ভোগ করতে পারবি। ওখানে একেবারে এক্সামের পর যাব, সবাই মিলে কয়েকদিনের জন্য। তাহলে ভালোভাবেই উপভোগ করতে পারবি চট্টগ্রামের সৌন্দর্য। আর শোন, রাতকে এইসব কিছু বলার দরকার নেই যে আমরা তাকে আর বৃষ্টিকে টাঙ্গাইল ফেলে যাব। ও শুধু জানবে আমরা ঘুরতে যাচ্ছি। ওকে। আর বৃষ্টি, তোর কোনো ভিন্ন মত নেই তো প্ল্যানে? মানে তুই পারবি তো বাকি সব? জানি না। আরে ধুর, পারবি পারবি, সাহস রাখ। তোরাও থাক না ওখানে। আরে পাগল নাকি? রাত যদি রাজি না হয় তাহলে তোকে আমাদের কাছে রেখে ও চলে আসবে। আর যদি আমরা ওখানে না থাকি তাহলে ও রাজি না হলেও তোকে ওখানে একা রেখে ফেলে আসবে না। কিন্তু আমার পুরো বিশ্বাস রাত তোকে ফিরিয়ে দেবে না। আর তখন তোদের মাঝে আমরা থেকে তোদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না। তখন দুজন একসাথে থাকলে ক্ষুদ্র জিনিসগুলো তোদের কাছে অন্যরকম ভালো লাগা কাজ করবে। সবাই মিলে প্ল্যান করলো আগামী পরশু তারা রওনা দিচ্ছে 2 দিনের সফরে, মিশন ঢাকা টু সিলেট। রাতে ছাদে বাবার পাশে গিয়ে দাঁড়ায় রাত। কফি হাতে তাদের পাশে এসে দাঁড়ায় পরি চৌধুরী। রাত তার বাবাকে বলে ওঠে, বাবা, আগামী পরশু আমরা ফ্রেন্ডসরা মিলে একটু ঘুরতে বের হব। 2 দিন থাকবো আমরা। ভালো তো, ঘোরাঘুরি করলে মনটা ফ্রেশ থাকে অল টাইম। যা, ফ্রেন্ডসরা মিলে ঘুরে আয়, দেখবি মন ফুরফুরা থাকবে। কিন্তু বাবা, টাকা লাগবে? নো প্রবলেম, ঘোরাফেরার খরচ আমি দিচ্ছি। তবু তুই হাসি খুশি থাক, এটাই আমি চাই। মাঝখানে পলি চৌধুরী বলে উঠে, টাকার কথা বলার আগে তুমি আগ বাড়িয়ে দিচ্ছ। অযথা এত টাকা নষ্ট করার কি দরকার? যেহেতু ফ্রেন্ডরা মিলে যাচ্ছে তাহলে সবাই মিলেই তো দিবে, তাই না? আর এত রাতে তোমরা কোথায় যাবে? রাত এবার রাগি চোখে বলে উঠে, আমার বিয়ের বরযাত্রী নিয়ে যাব। বুঝলাম না, আমার আর বাবার মাঝখানে না ঢুকলে কি আপনার শান্তি হয় না? আপনার জন্মই হয়েছে মনে হয় আমার আর বাবার মাঝখানে সব সময় কাঠি কাটানোর জন্য। আর কিছু না বলে সোজা নিচে চলে গেল রাত। রুদ্র চৌধুরী পলির দিকে তাকিয়ে বলে, মেয়ে লোক যত কম কথা বলবে তার সম্মানটা তত উপরে থাকবে। বাসা থেকে অনুমতি পেল বৃষ্টিও। 2 দিন থাকার কথা শুনে প্রথমে তার বাবা না করলেও পরে বন্ধুদের কথায় তাদের সাথে যেতে অনুমতি দিল বৃষ্টিকে। আজ রওনা দিবে তারা। ভোরে সবাই বের হয়ে যায় বাড়ি থেকে, সবাই একত্রিত হয়। রাফি বলে উঠে,
ময়রা জমিদার বাড়ি যেতে হলে প্রথমে যেতে হবে মহাখালী বাস টার্মিনালে। ওখানে নন এসি বাসগুলোর মাঝে নিরালা সুপার বাসটাই ভালো, যার টিকিটের দাম 170 কি 180 টাকা। যদিও আমরা এসি বাসে যাব ভেবেছিলাম, কিন্তু ঠান্ডা নাকি হালকা প্রবলেম আছে বৃষ্টির, তাই নন এসি বাসেই যাব আমরা। সকলে মিলে চলে গেল মহাখালী বাস টার্মিনালে। ওখানে নিরালা সুপার বাস সার্ভিসের 8টা টিকিট নিল রাফি। এতে বৃষ্টি আর রাতের সিট পাশাপাশি নিয়েছে রাফি। বাসে উঠলো সবাই। রাত দেখলো বৃষ্টির সিট তার পাশেই। যদিও মেয়েদের নিয়ে কখনো বসা হয় না রাতের, তবুও বৃষ্টি পাশে পড়াই কিছুই বলল না সে। পারলে টিকিট বদলে নিতে পারতো, তাও করেনি রাত। একটা হাসি দিয়ে বসে পড়লো বৃষ্টির পাশে। বৃষ্টি আর চোখে তাকাচ্ছে রাতের দিকে। কেমন বউ বউ ফিলিংস আসছে তার মাঝে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে জামাইয়ের সাথে করে কোথাও যাচ্ছে সে। ভাবতেই হেসে দিল বৃষ্টি। রাত তার দিকে তাকিয়ে দেখলো বৃষ্টি তার দিকে তাকিয়ে হাসছে। রাত নিজেকে নিচ থেকে উপর পর্যন্ত একবার দেখে নিল। না, হাসির মতো তেমন কিছুই দেখছে না সে। কি হলো, হাসছো যে? বৃষ্টি তবুও হাসছে, যদিও একটু কমিয়ে নিয়েছে। দেখো বৃষ্টি, হাসি বন্ধ করো। তোমার হাসি দেখে নিজেকে জোকার মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, এই যে থামলাম, এবার হ্যাপি? শুনো, বাসে যেহেতু যাচ্ছি, প্রবলেম হলে বলবে কিন্তু। আচ্ছা। বাস চলছে। রাতে ঘুম হয়নি বৃষ্টির। কি করবে তা প্ল্যান করতে করতে রাতটা পার হয়ে গেছে। রাত পাশে তাকিয়ে দেখে বৃষ্টি ঘুমিয়ে আছে। কি আজব, একটা জায়গায় যাচ্ছি তাও ঘুমিয়ে পড়লো। রাতে ঘুম হয়নি মনে হয়। বৃষ্টির মাথাটা কাত হয়ে পড়লো রাতের কাঁধের উপর। বুকটা কেঁপে উঠলো রাতের। জীবনে প্রথম এমন কোনো অনুভূতি। ডাকতে চেয়েও ডাকলো না রাত। চক্ষু জোড়া স্থির হয়ে আসে বৃষ্টির মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। খুবই মায়াবী লাগছে মুখটা। রাত বেশিক্ষণ তাকিয়ে রইল না ওই দিকে, কারণ যতবারই বৃষ্টিকে দেখে ততবারই অবাক হয় রাত। মেয়েদের প্রতি যথেষ্ট ঘৃণা থাকলেও বৃষ্টির প্রতি কেন সেই ঘৃণা কাজ করে না? অদ্ভুত মায়া মিশে আছে এই মুখটায়। এটা যেন মুখ নয়, কোনো স্পষ্ট মায়াজাল। পাশ থেকে স্নিগ্ধা বলে ওঠে, রাত, এইভাবে তাকিয়ে থাকিস না, প্রেমে পড়ে যাবি। দূর, বৃষ্টি এভাবে ঘুমিয়ে পড়লো সেটাই ভাবছি, অন্য কিছু না। স্নিগ্ধা এবার একটু বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, কিছু কিছু দীর্ঘতম প্রেমের ইতিহাস কিন্তু এখান থেকেই শুরু হয়। রাত আর কিছু বলল না, চুপচাপ বসে রইল সিটে। স্নিগ্ধার মুখটায় ভেসে উঠল একটা প্রসারিত হাসি। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রাতের। রাত বৃষ্টির মাথাটা কাঁধ থেকে আলতো করে সরিয়ে দিতেই এক হাত জড়িয়ে নিল বৃষ্টি। এবার খুব আরাম করেই মাথা রাখলো সে। রাতও চক্ষু বুঝে হেলান দিয়েছে সিটের সাথে। পার হয়ে গেল বেশ কিছুটা সময়। বাস থামলো একটা জায়গায়। রাফি ডাক দিল রাতকে। তারা নামার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টি এখনো শুয়ে আছে রাতের কাঁধে। রাত আস্তে আস্তে একবার ডাক দিতেই উঠে গেল বৃষ্টি। ঘুম ভাঙতেই দেখে রাতের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে আরামে ঘুমিয়েছিল পুরোটা রাস্তা। লজ্জায় রাতের দিকে তাকাতে পারছে না সে। সি, এভাবে কেউ ঘুমায়? ছোট্ট করে একটা সরি বলল বৃষ্টি। সরি, ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই বুঝতে পারিনি। রাত একটু হাসি হাসি ভাব নিয়ে বলে, ইটস ওকে, এখন চলো। বৃষ্টির চোখে এখনো ঘুমের ভাব স্পষ্ট। ঘুমু ঘুমু চোখে বলে উঠে, আমরা কি চলে এসেছি? না, এখনো বাকি আছে কিছু পথ। ও। ব্যাগটা কাঁধে নিয়ে নিল রাত। বৃষ্টির ঘুম ভাঙলেও এখনো চোখে ঘুমু ঘুমু ভাব। মনে হচ্ছে 2 মিনিটের জন্য রেখে দিলে আবার ঘুমিয়ে পড়বে। বৃষ্টির হাতটা ধরে বাস থেকে নেমে এলো রাত। ঘুমু ঘুমু চোখে তাকিয়ে আছে তার আর রাতের এক হয়ে থাকা হাত দুটোর দিকে। বাস থেকে সময় নেমে গেল দুবাইলের ঠিক আগের রাস্তায়। সেখানে পুলিশ ট্রেনিং সেন্টারের একটা সাইনবোর্ড দেখতে পেল। রাস্তার উল্টো পাশে কিছু সিএনজি দেখলো তারা। যদিও বাস সিএনজি এসবের চড়ার তেমন অভ্যেস নেই রাত বৃষ্টি কারোরই, তবুও ঘুরোঘুরির মুহূর্ত। মজা করাটাই সবার ঊর্ধ্বে। গাড়ি আনলে হয়তো এই ফিলটা আসতো না। রাফি গিয়ে 2টা সিএনজি রিজার্ভ নিল ওখান থেকে। মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য একটা। সিএনজিতে থাকা অবস্থায় বৃষ্টিকে নিয়ে বরাবরই মজা নিল তার বান্ধবীরা। ইস, কেন যে ওভাবে ঘুমিয়ে পড়লো সে। স্নিগ্ধা বলে উঠে, দেখেছিস, আমি বললাম না রাতু তোকে পছন্দ করে। না হলে এমন ভাবেই সারা রাস্তা পার করা তো দূরের কথা, অন্য কাউকে বসতেই দিত না তার সাথে। সকলের নানান কথায় লজ্জায় মুখ লাল হয়ে আসছে বৃষ্টির। 15 থেকে 20 মিনিটের একটা মিনি জার্নির পর চোখে পড়ল বিশাখা সাগর নামের একটা বিশাল সুন্দর দিঘির উপর। রাতের পাশাপাশি হাঁটছে বৃষ্টি। রাত বৃষ্টিকে বলল,
এই দিঘিটা হলো বিশাখা সাগর? বৃষ্টি চোখ মুখ কুঁচকে উত্তর দিল, সাগর? সাগর নয়, এটার নামই বিশাখা সাগর। আর ওপাশে গাছগুলোর আড়ালেই রয়েছে মহেরা জমিদার বাড়ি। আমরা তো তাহলে এখন জমিদার বাড়ির সামনেই। একটু এগিয়ে সবার জন্য টিকিট নিল ভিতরে প্রবেশ করতে। টিকিট কেটে রাফির পেছন পেছন ভিতরে ঢুকে গেল সবাই। সামনেই একটা বড় ভবন চোখে পড়লো তাদের। রাত বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, এটা হলো বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার। এটা হলো প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের আবাসিক ইউনিট। গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আশেপাশের ভবনগুলো দেখে নিল তারা। সেখানে অনেকগুলো বড় বাড়ি দেখতে পেল তারা। একটা বাড়ির এক এক নাম। কালীচরণ লজ, চৌধুরী লজ, তার পাশে মেহমান খানা, আনন্দ লজ, মহারাজা লজ। বৃষ্টি সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে রাতের পাশেই। হঠাৎ পা মস্কে পড়ে যেতেই রাত ধরে ফেললো তাকে। রাতের এক হাত দিয়ে বৃষ্টির হাত ধরে আছে, অপর হাত বৃষ্টির কোমরে চেয়ে আছে একে অপরের দিকে। লজ্জায় চোখ নামিয়ে ফেললো বৃষ্টি। রাত বলে উঠে, একটু দেখে চলতে পারো না? একটু হলেই তো পড়ে যাচ্ছিল। তুমি আছো না, তুমি থাকতে আমার কিছু হবে না। উত্তর শুনে আর কিছু বলল না রাত। বৃষ্টিকে ছেড়ে হাঁটা শুরু করলো সে। দুপুর হয়ে এলো। বাড়িগুলোর পেছনে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। আর একটু এগিয়ে দেখলো একটা পুকুর। ওটার পার ধরে একটু সামনে এগুলেই দেখতে পেল পিকনিক স্পট। ওখানে আছে নাস্তা ও বিশ্রামের জন্য মনোরম ব্যবস্থা। ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিল তারা। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো তারা চারপাশটা দেখতে। রাত ও বৃষ্টি খেয়াল করলো তাদেরকে সবাই আলাদা আলাদা রাখছে। বৃষ্টি রাতকে বলে উঠল, ওরা তো আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না, চলো আমরা চারপাশটা দুজন মিলে ঘুরে দেখি। রাতও সম্মতি জানালো। বিকেল বেলা রাত ও বৃষ্টি হাঁটছে রাফিদের থেকে একটু দূরে দূরে। একটা জিনিসের সাথে বৃষ্টিকে পরিচয় করিয়ে দিচ্ছে রাত। এটা দেখছো বৃষ্টি? এটা হলো আনন্দ লজ। এই আনন্দ লজটাই হলো এই পুরো জমিদার বাড়ির মূল আকর্ষণ। এই ভবন স্থাপত্যের অনন্য বিষয়টা হচ্ছে এর কারুকাজে একই সাথে প্রাচ্য ও পশ্চিমের স্থাপত্য শৈলীর কম্বিনেশন পাওয়া যায়। আর বর্তমানে এটা পুলিশের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ও আচ্ছা। রাত বকবক করে যাচ্ছে আর বৃষ্টির দৃষ্টি রাতের ঠোঁটের দিকে। রাতের বলা কথার দিকে কোনো হুঁশ নেই তার। সে চেয়ে আছে বারবার নড়ে ওঠা রাতের ঠোঁটগুলোর দিকে। রাতের সাথে পাশাপাশি হাঁটছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মাঝে। সে যে রাতের সাথে এভাবে অনেকটা পথ পাড়ি দিতে চায়, তাকিয়ে থাকতে চায় রাতের বক বক করা ঠোঁটগুলোর দিকে। রাত আর চোখে তাকালো তার দিকে, দেখে বৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। রাত বলে উঠে, তুমি কি আমার কথাগুলো শুনছো? তুমি আমার পাশাপাশি হাঁটছো, আমার সাথে একাকী সময় কাটাচ্ছ, খুব ভালোই লাগছে আমার। তোমার সাথে কাটানো মুহূর্তটাই আমি অন্য কোনো সৌন্দর্য উপভোগ করতে চাই না। হায় রে, কার সাথে এতক্ষণ বকবক করছি আমি? তুমি বলতে থাকো, আমার খুব ভালোই লাগছে। আবার হাঁটা শুরু করলো রাত। একটু এগোতেই রাত বলল, এটা হলো মহারাজা লজ। সৌন্দর্য কম নয় এটারও। দেখো চারপাশে অসাধারণ কারুকাজ। এই অসাধারণ কারুকাজে ঘেরা মহারাজা লজে ৫,০০০ টাকার বিনিময়ে এক রাত থাকার ব্যবস্থা আছে। হঠাৎ বৃষ্টির খেয়াল হয় স্নিগ্ধের বলা সেই কথা। তাকে আর রাতকে এখানে রেখেই তারা সিলেটের উদ্দেশ্যে চলে যাবে। সেই সুবাদে রাতে থাকার জন্য এই মহারাজা লজটাই বেছে নিল সে। যদিও রাতের প্রতি যথেষ্ট বিশ্বাস আছে তার। বৃষ্টি এখন চাইছে রাতকে ব্যস্ত রাখতে, তাই সে আবার জিজ্ঞেস করে উঠে, আচ্ছা এই জমিদার বাড়ির ইতিহাসটা কিভাবে শুরু হয়? রাত বলতে শুরু করলো, এই প্রাচীন জমিদার বাড়িটার ইতিহাসটা শুরু হয়েছিল 1890 সাল থেকে। কালীচরণ শাহ ও আনন্দ শাহ নামের দুই ভাই ছিল, যাদের ছিল কলকাতায় লবণ ও ডালের ব্যবসা। আর ওসবের চাহিদাটাও বেশি ছিল, তাই খুব তাড়াতাড়ি এত দূর এগিয়ে গেল তারা। কলকাতা থেকে এখানে চলে আসে ও বিশাল এই জায়গার উপরে জমিদার বাড়িটা স্থাপন করে। আর এখানে যে জমিদার বাড়িগুলো আছে এগুলো তখনকার নিদর্শন। তারা জমিদার বাড়িটি নির্মাণ করার পর এই এলাকাবাসীর সাথে বিভিন্নভাবে দাদন নামক একটা প্রথা আছে, ওটা খাটানোর চেষ্টা করে এবং অনেক উন্নতি সাধন করে। অর্থাৎ তারা জমিদার হিসেবে অনেক জনকল্যাণ কাজ করেছেন। আর এই সুন্দর জমিদার বাড়িটি যে আমরা দেখতে পাচ্ছি, এর পিছনেও একটা কলঙ্কিত ইতিহাস রয়েছে। বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি সেটা? 1971 সালের মে মাসে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখানে এসে কুল বধূযোগ মায়া রায় নামে একজন ছিলেন, তাকে সহ
এখানে 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের পেছনে নিয়ে গুলি করে হত্যা করে। তারপর এখানে যে জমিদাররা ছিল তারা রাগে ও কষ্টে এদেশ ছেড়ে চলে যায়। কোনো সুন্দর জিনিসের পিছনেও একটা কলঙ্কিত ইতিহাস থাকে, আর আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করি, কিন্তু এই ইতিহাসগুলো পর্যালোচনা করি না। বাহ, তুমি দেখি এখনকার সবকিছুর সাথেই পরিচিত। কয়বার এসেছিলে এখানে? ক্লাস 8-এ থাকতে একবার এসেছিলাম, বাবা আর না কেউ না। বাবার সাথে এসেছিলাম আমি, আর সাথে কেউ থাকলেও তার নামটা আমি মুখেও আনতে চাইছি না। তার উপর তোমার কিসের এমন অভিযোগ? বলবো কোনো একদিন। বৃষ্টি গুনগুন করে বলে ওঠে, একদিন তো আমি তোমার সবকিছুই জানবো, আর তুমি আমার সব জানবে, কিন্তু সেই দিনটা আসবে কবে? রাত রহস্যজনক ভাবে তাকিয়ে বলে, কিছু বললে? না। বৃষ্টির সাথে হাঁটতে হাঁটতে চারপাশটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে রাফিদের কাউকে দেখতে পারলো না রাত। যেহেতু 2 দিনের জন্য এসেছে, তাহলে রাতে এখানেই থাকবে সবাই, আশেপাশেই আছে হয়তো। বৃষ্টি বুঝতে পারলো তারা কৌশল করেই আলাদা হয়ে গেছে তাদের থেকে। তবুও চুপচাপ রাতের পিছন পিছন তাদেরকে খুঁজতে লাগলো সেও। না, কোথাও পেল না তাদের। একে একে সকলের মোবাইলে ফোন দিল রাত, কেউই ফোন ধরছে না। অস্থির হয়ে পড়লো রাত, বারবার ফোন দিচ্ছে কিন্তু কেউই ফোন ধরছে না। খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। রাত বুঝতে পারলো তারা এখানে নেই। রাফিরা হয়তো চলে গেছে, কিন্তু কেন এমনটা করলো কিছুই বুঝতে পারছি না। পাশ থেকে বৃষ্টি বলে উঠে, তাহলে এখন কি হবে? আর কি হবে, আমরাও চলি বাড়ির উদ্দেশ্যে। আমি যাব না। তাহলে কি এখানে একা একা থাকবে? আমি বাসা থেকে বলে এসেছি 2 দিন থাকবো, তাই আমি 2 দিনের আগে কিছুতেই বাড়ি ফিরছি না, আর মাথাটাও কেমন ছিমছিম করছে। রাত খেয়াল করলো আকাশটাও ভীষণ হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন বের হলে একটা নাজেহাল অবস্থা হবে। বৃষ্টিকে উদ্দেশ্য করে বলে উঠে, আমার উপর বিশ্বাস আছে? উত্তরটা খুব শান্তভাবেই দিয়ে দিল বৃষ্টি, যেন রাতের সাথে সে একই সাথে আরো অনেকটা রাত পার করে এসেছে সে। রাত বৃষ্টিকে নিয়ে চলে গেল সেখান থেকে মহারাজা লস এর রুম বুক নিতে 1 রাতের জন্য। আপনাদের পরিচয়? বৃষ্টি চুপ করে থাকলেও রাত খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আমরা স্বামী স্ত্রী। হাঁ করে রাতের দিকে চেয়ে রইল বৃষ্টি, মুখেও লজ্জার ছাপ স্পষ্ট। থাকার জন্য একটা ঘর নিয়ে সেখানে চলে গেল তারা। হাঁটতে হাঁটতে রাত বলে উঠে, তুমি এখন ভাবছো দুজনের জন্য আমি কেন একটা ঘর নিলাম? ধরো তুমি যদি অন্য ঘরে থাকো তাহলে ব্যাপারটা রিস্কি হয়ে যায় না? এখানে অনেক মানুষই আছে, আর তুমি এখানে নতুন মেয়ে হয়ে একা একটা ঘরে থাকাটা কিন্তু রিস্ক, তুমি বুঝতেই পারছো। আর আমার জন্য চিন্তা করো না, এক ঘরে থাকলেও একসাথে থাকবো না, কোনো রকম রাতটা কাটিয়ে দিতে পারবো আমি। আমি মোটেও ওসব নিয়ে ভাবছি না, আর তুমি থাকতে আমার কিছু হবে না, আমি জানি। ভয় হচ্ছে না? না। কেন? তুমি আছো যে। আমাকে ভয় হচ্ছে না? বিশ্বাস আছে। আমি কিন্তু খারাপও হতে পারি। যদি তাই হয় তাহলে ভেবে নিব আমি মানুষ চিনতে ভুল করেছি। থাকার ঘরটা খুবই পরিপাটি, সৌন্দর্যতার কমতি খুঁজতে গেলে ভুল হবে। যা যা দরকার সবই আছে এখানে। সত্যি রাজপ্রাসাদের প্রতিটা ঘরেই থাকে রাজকীয় ভাব। রাত তখন 9টা, ছাদটা ঘুরে ঘুরে দেখছে দুজন। গুড়গুড় করছে আকাশটা, মনে হচ্ছে এখনই বর্ষণ শুরু হবে। রাত কয়েকবার চলে যেতে বললেও গেল না বৃষ্টি। একটু পরেই শুরু হয়ে গেল বর্ষণ। বৃষ্টির মাঝে হাত দুটি মেলে নেচে বেড়াচ্ছে বৃষ্টি। বাচ্চমতে মেতে উঠেছে সে। রাত মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে বাচ্চমতে মেতে ওঠা সেই বৃষ্টির দিকে। বৃষ্টি হাত বাড়িয়ে ডাক দেয় রাতকে, দাঁড়িয়ে থেকো না রাত, উপভোগ করো এই মুহূর্তটা, সার্থক করে দাও আজকের এই বৃষ্টি। চলো একসাথে ভিজি, দুজনের জন্যই হয়ে উঠুক এটা একটা বৃষ্টি ভেজা রাত। বলে একটা প্রসারিত হাসি দিয়ে হাত মেলে ঘুরতে লাগলো সে। রাতও স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। অজানা এক ভালো লাগা কাজ করছে তার মাঝে। তার জীবনের প্রতিটা মুহূর্তেই যদি এমন তৃপ্তি মিশে থাকতো কতই না ভালো হতো। কিছুক্ষণ কেটে গেল ওইভাবে। রাতের হঠাৎ খেয়াল হলো সবেমাত্র বর্ষা কাল শুরু হচ্ছে, নতুন বৃষ্টি এগুলো। বেশিক্ষণ ভিজলে নির্ঘাত জ্বর উঠবে। রাত কয়েকবার ডাক দিল বৃষ্টিকে, বৃষ্টি আর ভিজো না, শরীর খারাপ করবে পরে, চলে আসো। খারাপ করলে করুক, তুমি আছো না। রাত আবারও কয়েকবার ডাক দিল বৃষ্টিকে, কিন্তু তার একটাই কথা, সে নিচে যাবে না।
আজ এই বৃষ্টি ফোটার মাঝে হারিয়ে ফেলতে চায় নিজেকে। রাত এবার আর কিছু না বলে বৃষ্টির কাছে গিয়ে আচমকাই কোলে তুলে নিল তাকে। রাতের হঠাৎ এমন আচরণে অবাক হলো বৃষ্টি। পড়ে যাওয়ার ভয়ে রাতের গলাটা দু হাতে জড়িয়ে ধরে আসে সে, চেয়ে আসে রাতের মুখের দিকে। বৃষ্টিকে কোলে নিয়ে সোজা নিচে চলে এলো রাত। ফ্রেশ হতে গেলেই খেয়াল করে তার নিয়ে আসা জামা কাপড় সব স্নিগ্ধার ব্যাগে। বয়ে বেড়ানোর অলসতায় নিজে কোনো ব্যাগ আনেনি, স্নিগ্ধার ব্যাগেই নিয়ে নিয়েছে। ফ্রেশ না হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। রাতকে ডাক দিল সে। বলছি কি, আমার জামা কাপড় তো সব স্নিগ্ধার কাছে, আর ওরা তো চলে গেছে। এখন কি করব? ভালোই হয়েছে, এখন এই ভেজা কাপড় নিয়ে রাত পার করতে হবে। বারবার বলেছিলাম না ভিজতে, শুনলে না আমার কথা। এখন থাকো এই ভেজা কাপড় গায়ে নিয়ে। প্লিজ কিছু একটা করো, এভাবে কি করে থাকা যায়? এই ভারী বৃষ্টিতে এখন বাইরে যাওয়াও সম্ভব না যে তোমার জন্য জামা কাপড় কিনে আনবো। আর ধীরে ধীরে বর্ষণ বেড়েও চলছে। তাহলে কি এভাবেই থাকতে হবে? তো আর কি করবে? ওখান থেকে চলে গেল রাত। ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। ইস, কেন যে ভেজার শখ উঠলো কে জানে। কিছুক্ষণ পর রাত একটা টি শার্ট আর ট্রাউজার এনে এগিয়ে দিল বৃষ্টির দিকে। ঘুমানোর জন্য ট্রাউজার ও টি শার্ট সব সময় থাকে তার কাছে। এই নাও, আপাতত এগুলো দিয়েই কাজ চালাও। চট করে রাতের হাত থেকে ওগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে বৃষ্টি। চেঞ্জ হয়ে রাতের সামনে এসে দাঁড়ায় সে। আমাকে কেমন লাগছে? রাত তাকিয়ে আছে বৃষ্টির দিকে। সাদা টি শার্ট ও কালো ট্রাউজারে ভালোভাবেই মানিয়ে আছে বৃষ্টিকে। বিরক্তি নিয়ে বৃষ্টি আবার বলে উঠে, বলো না কেমন লাগছে আমাকে? ভালো। শুধু কি ভালো, সুন্দর লাগছে না? তোমাকে খুব সুন্দর লাগছে। এবার হ্যাপি? জানো, এই কথাটা আমি অনেকের মুখ থেকেই শুনেছি যে আমি অনেক সুন্দর, কিন্তু তোমার মুখ থেকে শোনার মাঝে যে তৃপ্তি রয়েছে তা আমি আর কখনো পাইনি। কারো কথায় এমন অনুভূতি আমার মনকে কখনো স্পর্শ করতে পারিনি। তোমার মুখে শোনা প্রতিটি কথাই আমাকে হারিয়ে দেয় এক ভিন্ন অনুভূতিতে, যে অনুভূতির সাগরে আমি হাজারো বছর ভাসতে চাই। রাত ভালোভাবেই বুঝতে পারছে বৃষ্টির কথার ধরন, তবুও কিছু বলল না। খেয়াল করলো বৃষ্টির স্নিগ্ধ চুলের মাঝ থেকে একটু একটু করে পানি পড়ে টি শার্টটা শরীরের সাথে মিশে যাচ্ছে তার। রাত চোখ ফিরিয়ে নিল। ব্যাগ থেকে একটা হালকা জ্যাকেট বের করে বৃষ্টির দিকে এগিয়ে ধরলো। এটা পরে নাও। কেন? ঠিক আছি তো আমি। না, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। পরে নাও এটা। আচ্ছা দাও, যখন ঠান্ডা লাগবে তখন পরে নিব। ঠান্ডার জন্য দিচ্ছি না আমি। তো কি জন্য পরবো? তুমি বুঝতে পারছো না? না। সত্যি বুঝতে পারছো না? আরে বাবা, বললে তো বুঝতে পারবো। তুমি কি সত্যি বুঝতে পারছো না, নাকি আমার মুখ থেকে শুনতে চাইছো বুঝতেছি না, কিন্তু আমি বললে তুমি লজ্জা পাবে? বৃষ্টি এবার বুঝতে পারলেও একটু ঢং করে বলে উঠে, তুমি নিশ্চয়ই আমার উপকারই করতে চাইছো, তাই না? তো লজ্জা পাবো কেন? কারণ তোমাকে অনেক হট লাগছে। এটা পরে নাও, তাতে লজ্জা নিবারণের সাথে এই বৃষ্টির মাঝে ঠান্ডা ভাবটাও গায়ে লাগবে না। লজ্জায় মাথাটা নিচু করে ফেললো বৃষ্টি। ছি, এভাবে কেউ বলে? ধুর, ভুলটা আমারই হয়েছে। কেন যে ওর মুখে মুখে প্রশ্ন করতে গেলাম। ভাবতে ভাবতেই জ্যাকেটটা গায়ে নিয়ে নেয় বৃষ্টি। রাত বলে উঠে, তুমি এখানেই থাকো, আমি ডিনারের ব্যবস্থা করছি। মাথাটা নিচু করেই জবাব দেয় বৃষ্টি। আচ্ছা। রাত চলে গেল। বৃষ্টি বসে বসে অপেক্ষা করতে থাকে তার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসে রাত। বৃষ্টি খেয়াল করলো রাতের চুল থেকে পানি গড়িয়ে পড়ছে নিচের দিকে। রাতের কাছে এগিয়ে গিয়ে বলে উঠে, সোজা হয়ে দাঁড়াও। বলেই টাওয়াল দিয়ে রাতের মাথাটা মুছতে থাকে বৃষ্টি। রাত দাঁড়িয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মনে হচ্ছে গভীর একটা সম্পর্ক তাদের। আর বৃষ্টি অধিকার খাটাচ্ছে রাতের উপর। খাবার খাচ্ছে দুজন। খাবার সামনে নিয়ে বসে আছে বৃষ্টি। আমি নিজের হাত দিয়ে খেতে পারি না। বৃষ্টির হঠাৎ এমন কথায় ভ্রু কুঁচকে বৃষ্টির দিকে তাকায় রাত। শান্তভাবে বলে উঠে, তাহলে দুপুরে খেলে কি করে? তখন খুব কষ্টে একটু খেয়েছিলাম, খেতে পারিনি তখন। তাহলে বাসায়ও কি কষ্ট করে একটুখানি খাও? তখন তো মা খাইয়ে দেয়। তাহলে আর কি করার, কষ্ট করে হলেও যতটুকু পারো খাও। খাইয়ে দাও না, খুব ক্ষুধা লাগছে আমার। রাত এবার বৃষ্টিকে খাইয়ে দিতে দিতে বলল, যে তোমার স্বামী হবে সে বেচারার কপাল পড়বে। কেন? এই যে সারাক্ষণ জ্বালিয়ে মারবা তাকে। সহ্য করতে পারবে না? মানে? মানে বলতে চাচ্ছি, সে কি সহ্য করতে পারবে না এই জ্বালাতন? সেটা তখন তাকে জিজ্ঞেস করে জেনে নিব। দেখা যাবে। খাওয়া শেষে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে
কাটিয়ে দিল দুজন। বাইরে বৃষ্টির ফোঁটার আওয়াজ ভালোভাবেই কানে আসছে দুজনের। রাত বাইরে তাকিয়ে বলে ওঠে, যাও ঘুমিয়ে পড়ো। আর তুমি? আমার এমনিতেও 3টার আগে ঘুম আসে না, আর কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমি ঘুমিয়ে গেলে তুমি কি করবে? ফোনেও গিটার নিয়ে কখনো কখনো নির্ঘুমে রাত্রি পার হয়ে যায়। তাছাড়া এখানে ভালোই লাগছে। তুমি যাও ঘুমাও, আর শোনো, ভয় পেও না, আমি আছি। গভীর ঘুমে আচ্ছন্ন তখন বৃষ্টি। হারিয়ে আসে স্বপ্নরাজ্য। চারদিকটা ফুলে ফুলে ভরা, সেই ফুলের মাতাল করা ঘ্রাণ। চারদিকটায় উড়ে বেড়াচ্ছে অসংখ্য রঙিন প্রজাপতি। মাঝখান দিয়ে বয়ে গেছে লম্বা একটি পথ, যা কত দূর তা খালি চোখে দেখা যাচ্ছে না। মনে হয় শেষ হওয়ার মতো পথ নয় এটি। রাতের হাত ধরে বৃষ্টি যত সামনে এগুচ্ছে তত সৌন্দর্য বেড়ে যাচ্ছে। রাতের এক হাত জড়িয়ে সেই পথে হেঁটে বেড়াচ্ছে বৃষ্টি। হঠাৎ সামনে এসে দাঁড়ালো বৃষ্টির মামাতো ভাই সাজিদ, যে বৃষ্টিকে ছোটবেলা থেকেই পছন্দ করে। সাজিদের হাতে বড় একটা ধারালো ছুরি। সাজিদ কিছু না বলেই সেই ছুরি দিয়ে টানা কয়েকটা আঘাত করে ফেললো রাতকে। রাতের শরীরের রক্তে সেই জায়গাটা ভেসে যাচ্ছে। একসময় সেই জায়গাটা নদী হয়ে গেল রাতের রক্তে। তার উপর একটা নৌকা ভেসে বেড়াচ্ছে। সাজিদ বৃষ্টিকে নিয়ে সেই নৌকায় উঠে বসলো। সাজিদ সেই নৌকা নিয়ে বৃষ্টিকে নিয়ে চলে যাচ্ছে। রাত এক হাত বাড়িয়ে আসে বৃষ্টির দিকে। ধীরে ধীরে সেও ডুবে গেল সেই রক্তের সাগরে। রাত রাত বলে জোরে জোরে চিৎকার দিচ্ছে বৃষ্টি, কিন্তু সেই চিৎকারের আওয়াজ সাজিদের কান অবধি পৌঁছাচ্ছে না। একসময় রাতকে আর দেখা যাচ্ছে না। রক্তের নিচে ডুবে গেছে সে, আর সেই রক্তের উপর দিয়ে সাজিদ নৌকায় করে বাড়ি নিয়ে যাচ্ছে বৃষ্টিকে। হঠাৎ রাত বলে চিৎকার দিয়ে বিছানায় বসে পড়ল বৃষ্টি। প্রায় 3টা সুই সুই। রাত তখন বারান্দায় বসে বৃষ্টির দেওয়া সেই গিটারটা বাজাচ্ছিল। যেখানেই যায় সেই গিটারটা সাথে থাকে তার। হঠাৎ বৃষ্টির এমন চিৎকার শুনে ছুটে এলো রাত। রাতকে দেখেই দৌড়ে তাকে জড়িয়ে ধরল বৃষ্টি। তোমার কিছু হয়নি তো রাত? তুমি ঠিক আছো তো? আমি তোমাকে হারাতে চাই না, বলো না, আমায় রেখে কোনোদিন কোথাও যাবে না তুমি, বলো না। রাত দেখলো বৃষ্টির শরীরটা থরথর করে কাঁপছে। মুখেও ভয় স্পষ্ট, গলায়ও ভয়ের আতঙ্ক। ভয়ে কথা বের হচ্ছে না মুখ দিয়ে। রাত বুঝতে পারলো বৃষ্টি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই এভাবে ভয়ে কাঁপছে। বৃষ্টিকে শান্ত করার চেষ্টা করছে রাত। এই তো, আমার কিচ্ছু হয়নি, তুমি স্বপ্ন দেখছো। এই তো আমি চোখ খুলে তাকিয়ে দেখো। বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে উঠে, না, এটা স্বপ্ন নয়। বাবার অনেক ক্ষমতা, সে পারে না এমন কোনো কাজ নেই। সাজিদও খুব খারাপ। আমি চোখ খুলবো না, চোখ খুললেই তুমি হারিয়ে যাবে। চোখ খুলে একবার দেখোই না, আমি তোমার কাছে আছি, হারিয়ে যাব না। ভয় পেও না, চোখ খুলে দেখো একবার। বৃষ্টি মিটমিট করে চোখ খুলে তাকালো রাতের দিকে। দেখে সে রাতের বুকে মুখ গুজে আছে। রাত আস্তে করে বলে উঠে, রিল্যাক্স, তুমি যেই জন্যই ভয় পাও না কেন, এটা শুধুই স্বপ্ন ছাড়া আর কিছু নয়। তুমি বারান্দায় থেকো না, আমার পাশেই বসে থাকো, যেন আমি বুঝতে পারি তুমি আমার পাশে আছো। ওকে ওকে, এখন ঘুমাও, ভয় দূর করো, আমি তোমার পাশেই আছি। বৃষ্টিকে শুইয়ে দিয়ে তার পাশেই বসে আছে রাত। শরীরটা জমে ঠান্ডা হয়ে আছে বৃষ্টির। মাথায় হাত বুলিয়ে ভয় কাটানোর চেষ্টা করছে রাত। বৃষ্টির মাথায় হাত বুলাতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়লো তা খেয়াল করেনি রাত। সকালে ঘুম ভাঙতেই শরীরে কিছু উষ্ণ তাপ অনুভব করলো রাত। কারো গরম নিঃশ্বাসটা বরাবরই তার বুকে এসে পড়ছে। ভালোভাবে চোখ খুলতেই দেখে বৃষ্টি তাকে জড়িয়ে শুয়ে আছে। এখনো ঘুম ভাঙেনি মেয়েটার। বুক থেকে আলতো করে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল রাত। নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বৃষ্টির মুখের দিকে। গভীর একটা মায়া কাজ করছে ওই মুখে। একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে সে। সকালের সূর্যটা উঠে কিরণ ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে। বৃষ্টিতে ভেজা পাতাগুলো ঝিকঝিক করছে সেই আলোয়, যেন সবকিছু ধুয়ে মুছে হয়ে উঠলো এক রঙিন সকাল। ফ্রেশ হয়ে বৃষ্টির পাশে বসলো সে। বৃষ্টিকে কয়েকবার ডাক দিল রাত। বৃষ্টি ঘুমু ঘুমু চোখে বলে উঠে, যা তুই, আমি আসছি, ডিস্টার্ব করিস না, একটু ঘুমোতে দে। রাত মুচকি হাসি দিয়ে বলে উঠল, আর ঘুমোতে হবে না, দিন হয়ে গেছে, এখন ওঠো। হঠাৎ বৃষ্টির খেয়াল হলো এটা তো রাত। রিত মনে করে তুই তুই করে বলে ফেললো সে। বৃষ্টিও ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিল দুজন। কাপড় চোপড় গুছাচ্ছে রাত। পাশ থেকে বৃষ্টি বলে উঠে, কোথায় যাচ্ছ? কেন, বাড়ি ফিরতে হবে না? একটা অনুরোধ করি। কি? গতকাল থেকে এখন পর্যন্ত সময়টা আমার জীবনে বেস্ট সময় ছিল তুমি পাশে ছিলে বলে। আর বাসা থেকে দুদিনের কথা বলে বেরিয়েছি, আরো একদিন বাকি আছে। চলে গেলেই তো সব আগের মতো হয়ে যাবে। প্লিজ আজকের দিনটা আমি তোমার সাথে কাটাতে চাই, না করো না, প্লিজ প্লিজ।
ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিল দুজন। রাত জামা কাপড়গুলো ব্যাগে নিচ্ছে একে একে। পাশ থেকে বৃষ্টি বলে উঠে, জামা কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছ? কেন, বাড়ি যেতে হবে না? একটা অনুরোধ করি। কি? গতকাল থেকে এখন পর্যন্ত সময়টা আমার জীবনের বেস্ট সময় ছিল, তুমি পাশে ছিলে বলে। আর বাসা থেকে দুদিনের কথা বলে বেরিয়েছি, এখনো একদিন বাকি। চলে গেলেই তো সব আগের মতো হয়ে যাবে। আজকের দিনটাও আমি তোমার সাথে কাটাতে চাই, না করো না প্লিজ। অবশেষে বৃষ্টির করুণ আবদারের কাছে হেরে গেল রাতের চিন্তাধারা। রাত বাইরে গিয়ে কিছু জামা কাপড় কিনে আনলো বৃষ্টির জন্য। রাত বৃষ্টিকে নিয়ে পার করে দিল আরো একদিন। যতই রাতের কাছে থাকছে ততই লোভের পাল্লা ভারী হচ্ছে বৃষ্টির। এটা লোভ নয়, এক প্রকার নেশা, রাতের সাথে থাকার নেশা। রাতের কাছেও এই দুদিনের জন্য মনে হয়নি বৃষ্টি তার অন্য কেউ, মনে হয়েছিল খুব কাছের কেউ একজন। বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে তারা। বৃষ্টির মুখ জুড়ে অভিমানের ছাপ। কেন রাত তাকে বাড়ি দিয়ে আসছে? আরেকদিনের জন্য নিজের পাশে রাখলে কি হয়? রাত কেন বোঝো না? কেন তার কাছে থাকার জন্য নানা অজুহাত খুঁজি, বোঝে না সে? তার কাছে থাকলে আমার পুরো পৃথিবীটাই আপন লাগে, তাকে সে বোঝে না। চলে যাচ্ছে তারা। সারা রাস্তা চুপটি মেরে বসে আছে বৃষ্টি। পাশ থেকে রাত বলে ওঠে, মন খারাপ? তাহলে চুপ করে আছো যে? এমনি ভালো লাগছে না। ভালো না লাগার কারণটা কি আমি? না। তাহলে? কিছু না, এমনি। আর কিছু বলল না রাত। বৃষ্টির নীরবতার ভাষাটা কিছুটা বুঝতে পারছে সে। বাসায় পৌঁছে গেল তারা। বৃষ্টিকে নামিয়ে দিয়ে বিদায় দিল রাত। বৃষ্টি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিল রাতের দিকে। কিছুক্ষণ নীরবতায় কাটলো তাদের মাঝে। মনে হচ্ছে মুখে নয়, চোখে চোখে কথা হচ্ছে তাদের। তারপর বিদায় নিয়ে ভিতরে চলে গেল বৃষ্টি। রাতও বিদায় দিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কেমন একটা শূন্যতা অনুভব করছে রাত। মনে হচ্ছে খুব কাছের কিছু একটার মাঝে আবারও দূরত্ব বেড়ে গেল। বাসায় প্রবেশ করতেই সোফায় গা এলিয়ে দিল রাত। রুদ্র চৌধুরী তখন অফিসে। পলি চৌধুরীর চেঁচামেচি কানে আসছে রাতের। মনে হয় রাতকে নিয়ে খেপেছে সে, কিন্তু আসতে না আসতে কি এমন করে ফেললো যার জন্য পলি চৌধুরী এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। পলি এগিয়ে এসে দুটো সিগারেটের প্যাকেট ছুড়ে দিল রাতের সামনে। এই কেমন অসভ্যতা রাত! এতদিন জানতাম বাইরে নেশা করতে, এখন দেখি ঘরের মাঝেও এসব হ্যাপি-চ্যাপি। সাহস দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে তোমার। কয়দিন পর তো আমাদের সামনে বসেই এসব শুরু করবে। পলির কথা শুনেও চুপচাপ বসে আছে রাত। সব সময় তর্ক করার মুড থাকে না মানুষের। ব্যাগ নিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল সে। পলি চৌধুরীর মুখে এর চাইতেও বেশি কথা শুনতো যখন সে আরো ছোট ছিল, কিন্তু এখন তো সে বড় হয়েছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে তার। তাও পলির এমন আচরণ, এটা নিয়ে মাঝে মাঝে অবাক হয় রাত। মাঝে মাঝে এসব কথার প্রতিবাদ করে উঠলেও সেটা তর্ক হয়ে যায়, আর সেই তর্ককে ন্যাশনাল নিউজ বানিয়ে পরিবেশন করে তার বাবার কাছে। মাঝে মাঝে রাতের ইচ্ছে হয় এসব ঝামেলা ছেড়ে অনেক দূরে চলে যেতে, যেখানে এসব কিছুই থাকবে না। রাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে পলি চৌধুরী। পাশ থেকে কাজের মেয়েটা বলে উঠে, খালাম্মা, ভাইজান মাত্র বাসায় আসছে। এসব কথা তো পরেও কইতে পারতেন, তাই না? আর ভাইজান এখন বড় হইছে, তার সাথে এভাবে আচরণ করাটা উচিত না। পলি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শিউলির দিকে। তোর কাছ থেকে এখন এসব শিখতে হবে আমার? ওকে কখন থেকে এসব নিয়ে পড়া বিপল? কাজের সাথে এক্সট্রা টিউশনির মাইনেও পাবি। না খালাম্মা, আমি ওইটা কই নাই। আর এইটা কইতে পারি আপনার শিক্ষা দীক্ষা কিছুটা থাকলেও জেনারেল নলেজের অভাব আছে আপনার। তোর তো দেখি খুব সাহস বেড়ে গেছে রে শিউলি। আমার মুখে মুখে কথা বলছিস, তাও আবার জ্ঞান নিয়ে। তোর আর এই বাসায় কাজ করতে হবে না, কাল থেকে তোর আর আসতে হবে না। আমিও আর আপনার কাজ করতে চাই না। সারাদিন কুত্তার মতো আচরণ করেন আমার লগে। যদিও আমরা কাজ করে নিজের পেট চালাই, কিন্তু আমাকেও একটা সম্মান আছে, কারণ আমরাও মানুষ। হয়তো আপনাকে মতন এত বিশাল অট্টালিকা নাই, কিন্তু আমরা মানুষদের সম্মান করতে জানি। আমরা কাম করে খাই, ভিক্ষা করে খাই না, আর কারো কর্মকে ছোট করে দেখবেন না। তোদের মতো মেয়েদের দুদিন কাজে রাখলেই শরীরে পাখা গজিয়ে যায়। কাজ করতে না চাইলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ, গেট আউট ফ্রম মাই হাউস। চলে যাবো আমি, থাকতে এসে না এখানে। মাসের অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে। আমার কামের টাকাটা দেন, আমি চলে যাচ্ছি। এক টাকাও তুই পাবি না। আমার সাথে তর্ক করার সাহস কি করে হয় তোর? যা বের হয় এখান থেকে। উপর থেকে সবকিছু দেখে যাচ্ছে রাত। সোজা বাবার রুমে গিয়ে আলমারি থেকে কিছু টাকা নিয়ে এসে শিউলির দিকে বাড়িয়ে দেয় রাত। এই নাও, এখানে পুরো 1 মাসের টাকা আছে।
আর শুনো, যে তোমার কাজকে সম্মান করতে জানে না তাকেও তোমার সম্মান করার দরকার নেই। যে তোমার সাথে কুকুরের মতো আচরণ করবে তাকে তুমিও ঘোড়ার মতো পিছুপা দিয়ে লাথি দিবে, অন্য কোথাও কাজ খুঁজে নিবে, এতেই তোমার সম্মানটা বেঁচে থাকবে। শিউলি টাকা নিয়ে চলে গেল আর পলি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আসে রাতের দিকে। সেদিকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে প্রস্থান করলো রাত। বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে এখন গেম খেলছে রিত। পাশে এসে দাঁড়ায় বৃষ্টি। এই রিত, ধর আমার বিকাশ নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে আয় তো। এত টাকা বিকাশ করে কি করবি তুই? মাঝে মাঝে ফোনে রিচার্জ দিতে হয়, এত কথা বলিস না তো। যা রিচার্জ দিয়ে আয়, আর এই 100 টাকায় তুই কিছু খেয়ে নিস। যা তো আপু, বিরক্ত করিস না, দেখছিস না গেম খেলছি, পরে দিব। এখন যা তুই, আর গেম খেলতে হবে না। দেখি ফোনটা আমাকে দে। বিরক্ত মনে পেরিয়ে পড়লো রিত। সন্ধ্যা অবধি বসে আছে বৃষ্টি। ফোনে টাকা আসার কোনো নামগন্ধও নেই। বৃষ্টি অপেক্ষায় আছে রাতের সাথে কথা বলতে, ফোনেও ব্যালেন্স নাই। এদিকে হৃদেরও কোনো খোঁজ নেই। সন্ধ্যার পর বাড়ি এলো রিত। বৃষ্টি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, কোথায় ছিলি এতক্ষণ? ওই তো আমার বন্ধু স্বামী আছে না, ওর সাথে ছিলাম। তো ফোনে টাকা আসেনি কেন? কিসের টাকা? তোকে যে বললাম বিকাশে রিচার্জ দিতে, সেই টাকা। কখন বললি? একটু আগে তো তুই বললি এই নে ধর, তোর নাকি টাকা লাগবে, এগুলো রাখ। কি, তুই ফোনে টাকা দিসনি? তুই আমায় টাকা দিলি হাত খরচের জন্য, আর সেগুলো আমি তোর ফোনে ভরে দিব? মগের মুল্লুক নাকি? ফোনে পাঠাতে হবে না, তুই আমার টাকা দে আগে। নেই। নেই মানে? নেই মানে নেই। আমাদের স্কুলের মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে 4,000 দিয়ে একটা টিম দিয়ে এসেছি। আর স্বামীর সাথে একটু ঘোরাফেরা করলাম, খেলাম, এই আর কি। 500 টাকার মতো আছে এখন, সেগুলো নিবি? আচ্ছা বাদ দে, এই 500 নিয়েও আর কি করবি, এগুলো না হয় আমার কাছেই থাক। বলেই নাচতে নাচতে উপরে চলে গেল রিত। বৃষ্টির রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। জেনে শুনে শেয়ালের কাছে মুরগি জমা রাখলো আজ। রাত তখন গভীর, ঘুম নেই বৃষ্টির চোখে। আর রাত তো এমনিতেও দেরি করে ঘুমায়। মনের মাঝে একটা শূন্যতা কাজ করছে দুজনেরই। গত 2 দিন একসাথে ছিল দুজন, আর আজ ভিন্ন জায়গায়। রাতের চোখে বারবার ভেসে উঠছিল বৃষ্টির ভয়ার্ত চেহারা নিয়ে তাকে জড়িয়ে ধরার মুহূর্তটা। ঘুম থেকে উঠে বৃষ্টিকে আলতো করে বুক থেকে সরানোর মুহূর্তটা। আজ আর কোনো কিছুতেই মন বসছে না রাতের, শুধু বৃষ্টির শূন্যতা অনুভব করে যাচ্ছে সে। আর ওপাশে ছটফট করছে বৃষ্টি। রাতকে না বলা কথাটা আর জমিয়ে রাখতে পারছে না বুকে, বারবার মুখ ফুটে বেরিয়ে আসতে চায়। রাত ফোন হাতে নিল। আজ বৃষ্টি একবারও ফোন করেনি, হয়তো তার ফোনেতেই অপেক্ষা করছে। বৃষ্টিকে ফোন দিতে যাবে তখনই দেখে ওপাশ থেকে ফোন দিল বৃষ্টি। উত্তেজিত হয়ে ফোনটা রিসিভ করলো রাত। কারো মুখে কোনো কথা নেই, শুনে চলছে একে অপরের নিঃশ্বাসের শব্দ। নীরবতা ভেঙে রাত বলে ওঠে, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। কিছু বলছো না যে? কি বলবো? তাহলে ফোন দিলে যে? তোমার ভয়েস শুনতে ইচ্ছে হচ্ছিল। ও, আর খেয়েছো? শিউলি চলে গেল, তাই আজ পলি চৌধুরী রান্না করেছে সব। আর এত কিছুর পরেও সেই খাবার নামবে না রাতের গলা দিয়ে, তাই রেস্টুরেন্ট থেকেই খেয়ে এলো সে। সকালের ওই ব্যাপার আর এই ব্যাপার নিয়ে ভালোভাবেই নালিশ দিল পলি চৌধুরী, কিন্তু পলির কথায় কোনো কান দিল না রুদ্র। ইদানিং পলির থেকে দূরে দূরেই থাকছে রুদ্র। দিন দিন এত অভিযোগ তার সহ্যের বাইরে, অসহ্য। কিছুক্ষণ ফোন আলাপ করে শুয়ে থাকলো দুজনেই। কারো চোখে ঘুম নেই, কিন্তু মনে অদ্ভুত প্রশান্তি। রাফিরা তাদের ফেলে চলে যাওয়ার পর রাত ভেবেছিল তাদের পেলে আগে কোনো কথা ছাড়াই ইচ্ছে মতো ধোলাই করবে, কিন্তু চিন্তা ভাবনার ব্যতিক্রম ঘটলো খুব সহজেই। মার দেওয়া ও থ্যাঙ্কস দেওয়ার মাঝামাঝি অবস্থায় আছে সে। যাই হোক, ভালোই হয়েছে। পরের দিন কলেজ ছুটির পর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি ও রাত। সবাই চলে গেছে এতক্ষণে। রাফিরা সবাই বসে আছে একটু দূরেই কলেজ বারান্দায়। মাথার উপর দিয়ে বয়ে চলছে ভারী বর্ষণ। কাক ভেজা হয়ে যাচ্ছে দুজন, কিন্তু তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বৃষ্টির। তার আজ দৃঢ় প্রতিজ্ঞা মনের কথাটা খুলে বলবে রাতকে, যাই হয়ে যাক না কেন। আজ আর কোনো বাধা মানবে না সে। এক হাঁটু মাটিতে ফেলে বসে পড়ে বৃষ্টি, তাকিয়ে আছে রাতের চোখের দিকে। রাতও যেন অধিক অপেক্ষায় রয়েছে বৃষ্টির মুখ থেকে সেই না বলা কথাটা শোনার জন্য। প্রেম ভালোবাসাকে সবসময় ঘৃণা করা মানুষগুলো একসময় কাউকে খুব ভয়ঙ্কর ভাবে ভালোবেসে ফেলে, যেন এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এক হাঁটু মাটিতে ফেলে বসে পড়ে বৃষ্টি, তাকিয়ে আছে রাতের চোখের দিকে। রাতেও যেন অধীর আগ্রহে তাকিয়ে আছে বৃষ্টির মুখ থেকে সেই না বলা কথাটা শোনার জন্য।
প্রেম ভালোবাসাকে সবসময় ঘৃণা করা মানুষগুলোও একসময় কাউকে খুব বাজেভাবে ভালোবাসে ফেলে, যেন এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিভাবে বলবে বুঝতে পারছে না বৃষ্টি। লাইফে প্রথম এমন কোনো সিচুয়েশন, তবুও বুকে সাহস নিয়ে বলে দিল মনের মাঝে জমিয়ে রাখা না বলা কথাটা। কলেজে সে প্রথম দিন, যেদিন তুমি আমার হাতটা ধরে অনেকটা পথ নিয়ে এসেছিলে। তারপর থেকে হালকা কথা, তোমার সব অ্যাটিটিউড, সব মিলিয়ে মুগ্ধতায় তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে এই অশান্ত হৃদয়। না বলা কথাটা বলার সাহস ছিল না বলে বন্ধুত্বের জায়গা নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তোমায় কখনোই বন্ধুর চোখে দেখিনি। ভেবেছি এর চেয়ে বেশি কিছু। শত চেষ্টা করেও না বলা কথাটা বুকের মাঝে জমা করে রেখেছিলাম দিনের পর দিন। বলতে পারতাম না তোমাকে হারিয়ে ফেলার ভয়। সবাই তোমাকে যেমন রাত নামেই ডাকে, তেমনি আমি তোমায় অন্য একটা নামে ডাকি। সেই নামটাও যেমন অপ্রকাশিত ছিল, তেমনি করে অপ্রকাশিত ছিল আমার প্রতিটি ভালোবাসার বার্তা, যা হয়তো কখনো তোমার মন অবধি স্পর্শ করেনি। জানি না ভালোবাসার প্রতি তোমার কিসের এত অভিযোগ, আর তা জানতেও চাই না। বিশ্বাস করো আমার ভালোবাসায় কোনোদিন কোনো জটিলতা খুঁজে পাবে না তুমি। মনটা উজাড় করে ভালোবাসতে চাই তোমায়, সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই, একসাথে বাঁচতে চাই দুজন। দুটি ভিন্ন দেহে একটাই অন্তর গড়ে তুলতে চাই আমি। দুটি হাত এক করে তোমার সাথে হাঁটতে চাই কোনো এক অফুরন্ত পথে। আই লাভ ইউ রাত, সারাটা জীবন নিজে করে ভালোবাসতে চাই তোমায়। ডু ইউ লাভ মি? চোখের কোণে পানি চলে এলো রাতের। কারো ভালোবাসা ছাড়া একাই বড় হতে হয়েছিল তাকে, কখনো পায়নি কারো ভালোবাসা। আজ হঠাৎ এরকম করুণ কণ্ঠে কারো মুখে ভালোবাসার কথাটা শুনে অশ্রুমালা আটকে রাখতে পারছে না সে। কিন্তু সেই চাপা কান্নাও বৃষ্টি পানির সাথে ধুয়ে মুছে মাটিতে মিশে যাচ্ছে। বৃষ্টি মুখে হাসি টেনে মাথাটা একটু নেড়ে চোখ বরাবর তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। বৃষ্টির হাতটা ধরে দাঁড় করিয়ে পাগলের মতো জড়িয়ে ধরে রাত। চোখের পানি অঝরে ঝরছে, যাকে বলে সুখের কান্না। রাতের জড়িয়ে ধরা দেখে উত্তর পেয়ে গেল বৃষ্টি। সেও জড়িয়ে ধরে আছে রাতকে। কিছুক্ষণ ওভাবেই থাকে দুজন। বৃষ্টিকে বুক থেকে সরিয়ে কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয় রাত। করুণ কণ্ঠে বলে উঠে রাত, কখনো ছেড়ে যেও না এই ভালোবাসাকে, পাগল হয়ে যাব আমি। রাতের দিকে চেয়ে বৃষ্টিও বলে উঠে, কথা দিচ্ছি কখনোই ছেড়ে যাব না। একে অপরের ছায়া হয়ে থাকবো সব সময়, একসাথে বাঁচবো সারাটা জীবন। প্রয়োজনে মরলে একসাথে মরবো দুজন। এই বিচ্ছেদ একমাত্র মৃত্যুতেই হবে। রাত বৃষ্টির মুখটা হাতের আঙ্গুল দিয়ে অফ করে দিয়ে বলে উঠে, এভাবে বলো না বৃষ্টি, ইমোশন নয়। আমি চাই সম্পর্কের শুরু ও শেষটা মধুময় হোক। বৃষ্টি করুণ সুরে বলে ওঠে, যদি কেউ আমাকে তোমার কাছ থেকে নিয়ে নিতে চায় তখন? পারবে না, বুকের ভেতরে লুকিয়ে রাখবো তোমায়, খুঁজেই পাবে না। রাতের কথায় হেসে দেয় বৃষ্টি, আবার জড়িয়ে ধরে রাতকে। বন্ধুরা এসে সেলিব্রেট করছে তাদের নিয়ে। ভিজতে ভিজতে দুজন একসাথে হেঁটে হেঁটে প্রায় বাড়ি পর্যন্ত চলে এসেছে। আজ এত দূর রাস্তাটাও খুব কম মনে হলো তাদের। বিদায় নিয়ে ভিতরে চলে যাচ্ছে বৃষ্টি। গেট পর্যন্ত গিয়ে আবার ফিরে তাকালো বৃষ্টি। একটা হাসি দিয়ে বলে উঠে, ফোনে কথা হবে। রাত হাতের ইশারায় বলে, বুঝিনি। বৃষ্টির শব্দে কিছু বুঝেনি সে। বৃষ্টি একটা হাসি দিয়ে কানে আঙ্গুল দিয়ে ইশারায় বুঝিয়ে দেয় ফোনে কথা হবে। রাতও সম্মতি জানায়। বুকে দু হাত গুজে নিজের রুমের বারান্দা থেকে সব দেখে যাচ্ছে রিত। রিত ভালোই বুঝতে পারছে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা সাজিদ নামক ঘূর্ণিঝড়ের আগাম বার্তা। ঘরে এসে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে রুমে বসে ফোন টিপছে বৃষ্টি। রাতকে ফোন দিতে যাবে তখনই রিত দরজার সামনে এসে বলে, আপু আসবো? আয়। রিত গিয়ে বসে বৃষ্টির পাশে। হৃদের মাঝে আজ কোনো চঞ্চলতা দেখছে না বৃষ্টি। হৃদ দুইটা মেয়ে এমন থাকে, কোনো বিষয়ে সিরিয়াস থাকলে আর কোনো আকাম করে এলে। বৃষ্টি ফোনের দিকে তাকিয়ে বলে ওঠে, আজ কি আকাম করলি আবার? না। বৃষ্টি এবার বরাবর হৃদের দিকে তাকায়। তাহলে এমন চুপচাপ কেন? আপু একটু বেশি হয়ে যাচ্ছে না? কি ব্যাপার? রাত ভাইয়াকে নিয়ে বলছি আমি। তুই কিভাবে জানলি রাতের কথা? একটা তাচ্ছিল্যের হাসি দেয় রিত। আমি কি করে জানলাম? হাসালি আপু, আমি তোর ভাই, আর আমার বোনের ব্যাপারে আমি খোঁজ খবর রাখবো না? আমার বোনটার কোনো বিপদ হচ্ছে কিনা, ভুল মানুষের সাথে চলছে কিনা, আর দুদিন আগে যে ঘুরতে গিয়েছিলি, কোথায় গিয়েছিলি, কোথায় থেকেছিলি সবাই আমি জানি। আর এটাও জানি দুদিন রাত ভাইয়ার সাথেই ছিলি। তুই কি আমায় ভুল বুঝেছিস রিত? না আপু, আমি জানি আমার বোনটা আর যাই করুক ফ্যামিলির সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ সে করবে না। খুব বড় হয়ে গেছে আমার ভাইটা। দুদিন পর কলেজে ভর্তি হব। এখন কি বাচ্চা মনে হচ্ছে আমায়?
তুই আমার কাছে সবসময় বাচ্চা, তাই তো আমাকে এত জ্বালানোর পরেও তোকে ক্ষমা করে দেই। আর তুই রাতকে চিনিস কিভাবে? আমি তো তোকে তার নাম ও তার সম্পর্কে কিছুই বলিনি। যেদিন তোর আর রাত ভাইয়াকে নিয়ে আমার প্রথম সন্দেহ হয়েছিল, ঠিক সেদিন আমি রাত ভাইয়ার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। ছেলেটা ভালো, পূর্বে কোনো মেয়ে ঘটিত ব্যাপারে জড়িত ছিল না, শান্ত স্বভাবের ভদ্র একটা ছেলে রাত ভাইয়া। আমার পক্ষ থেকে পুরোপুরি মেনে নিলাম। কিন্তু 3 বছর পূর্বের কাহিনীটা কি তোকে আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে? আমার সব মনে আছে রে। তোর হাতটা ধরেছিল বলে সেই পিন্টু ভাইয়াকে সাজিদ ভাই কি করেছিল? যদি সাজিদ ভাইয়ার রাত ভাইয়ার সাথেও এমন কিছু করে বসে? পেয়েছেনটা কি ওই সাজিদ? সব সময় যাই বলবি তাই করব, সে যা চাইবে তাই হবে। ওর প্রতি বিরক্ত হয়ে গেছি আমি। টেনশন নিস না আপু, আমি সব সময় তোর সাথেই আছি। আমার বোনটা লাইফে সুখী হোক, এটাই আমি চাই। আর আমি সব সময় ফানি মুডে থাকি, তার অর্থ এই নয় যে আমি এসব আবেগে বসে বলছি। যখন আমি ফাজলামির মুডে থাকি তখন আমি ফাজিল, আর যখন সিরিয়াস হয়ে যাই তখন আমি পুরোপুরি ভাবেই সিরিয়াস। তোর সুখের জীবনে যদি কেউ বাধা হতে আসে, যদি কারোর জন্য তোর মনে একটুখানি আঘাত লাগে, তবে সেটা সাজিদ হোক আর অন্য কেউ হোক, সে আমার আসল রূপটা দেখতে পাবে। এখনো ছোট বলে সব না বোঝার ভান করে পড়ে আছি, সময়ের সদ্ব্যবহারটা সকলে দেখতে পাবে। সিরিয়াস মুড নিয়ে রুম থেকে হন করে বেরিয়ে গেল রেড। বৃষ্টি ফোন দিল রাতকে। কি করো? এই তো বৃষ্টি শেষ, তাই ছাদে একটু হাঁটাহাঁটি করছি। তুমি? আমি শুয়ে আছি। বারে, এত অলস হলে আমার বাচ্চা কাচ্চাগুলো সামলাবে কি করে? রাতের কথা একটু বিষম খেল বৃষ্টি, লজ্জায় কিছু বলছে না সে। রাত আবার বলে উঠে, কি হলো? বাচ্চার কথা শুনে চুপ হয়ে গেলে যে? তা না, কিন্তু এভাবে বলো না, আমার লজ্জা লাগে। এখন থেকে আমার সব কথাই লজ্জা পাওয়ার মতোই হবে। লজ্জা পাওয়ার মুহূর্তটাই বারবার দেখতে চাই তোমায়। আর লজ্জাই তো নারীর অলংকার। আজ রাত তাড়াতাড়ি বাড়ি আসাও লাফিয়ে উঠল পলি চৌধুরী। তার ধারণা নিশ্চয়ই আজ কোনো আকাম করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে রাত। ইদানিং রাতের সাথে ভালো যাচ্ছে না পলি চৌধুরীর। এই নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ল রুদ্র চৌধুরী। যেই ছেলের খুশির জন্য সব মেনে নিচ্ছে সে, আর সেই ছেলের সাথে পলির এমন দুর্ব্যবহার। সব ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো রুদ্র চৌধুরী। পলির সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নিলে সে। ডিভোর্সের কথা শুনে রুদ্র চৌধুরী হাতে পায়ে ধরলেও সে তার সিদ্ধান্তেই অটল থাকলো, কারণ এর আগেও বহুবার সতর্ক করেছে পলিকে। সে ভালোই বুঝতে পেরেছে পলির স্বভাব চরিত্র কুকুরের লেজের মতোই, 12 মাস তেল মাখলেও যেটা কখনো সোজা হবে না। পলির সাথে ডিভোর্সের পর রাতের সাথে আবার ভালো সম্পর্ক গড়ে উঠেছে রুদ্র চৌধুরীর। সুখে থাকার জন্য এর চাইতে বেশি কিছুর প্রয়োজন মনে করছে না সে। এভাবেই কাটছে সময়। হৃদের খুনসুটি প্রেম, রাত বৃষ্টির গভীর প্রেম, ভালোই চলছে সব। পার হয়ে গেল 1 বছর। হৃদ এখন কলেজের স্টুডেন্ট, রাত ও বৃষ্টি এখন 2য় বর্ষের মাঝামাঝি। ওদিকে সাজিদের পড়াশোনাও প্রায় শেষ, হয়তো খুব শীঘ্রই ফিরছে দেশে। ফল কাটতে গিয়ে হাতে ছুরি বসে যায় বৃষ্টির মা নয়নতারা বেগমের। বেশি কেটে যাওয়ায় রক্ত বন্ধ করতে কষ্ট হচ্ছে। একসময় রক্ত বন্ধ হলেও অজ্ঞান হয়ে যায় নয়নতারা বেগম। রাত হওয়ায় সব মিলিয়ে একটা হ্যানত্যান অবস্থা। হৃদ ও তার বাবা মিলে হসপিটালে নিয়ে যায় তাকে। বৃষ্টি বাসায় ছিল। তার বাবা নাজিম সাহেব কয়েকজন ছেলে রেখে যায় তাকে পাহারা দেওয়ার জন্য। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সাথে চমকাচ্ছে বিদ্যুৎ। ঘরে একা একা ভীষণ ভয় করছে বৃষ্টির। সবচেয়ে বেশি ভয় হচ্ছে তার বাড়িতে পাহারা দেওয়া ছেলেগুলোর উপর। বাইরের লোক আর যাই হোক, বিশ্বাস করাটা মুশকিল। তার উপর আবার এই বৃষ্টির রাত, আরো সে পুরো ঘরে একা। রাতকে ফোন দিল বৃষ্টি। আমার ভীষণ ভয় হচ্ছে রাত। কেন, কিছু হয়েছে? বৃষ্টি সব খুলে বলল রাতকে। রাত ঠান্ডা মাথায় বলে উঠল, রাতে খেয়েছো? তাহলে নির্ভয়ে ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হবে না, এগুলো তোমার মনের ভয়। ফোনটা অফ হয়ে যায় বৃষ্টির, চার্জ শেষ। এবার ভয়টা আরো বেড়ে যায় তার। ভেবেছিল রাতের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে দিতে পারবে সে, এখন তাও শেষ। কিছুক্ষণ পর বারান্দায় কারো ছায়া ভালোভাবেই দেখতে পেল সে। বিদ্যুৎ চমকানোর আলোয় কেউ একজন বারান্দায় হাঁটাহাঁটি করছে। রাতের সাথে কথা বলার আগেও হালকা পাতলা দেখেছে, কিন্তু তা মনের ভুল ভেবে নিয়েছে সে। কিন্তু এখন ভয়টা পুরোপুরি ঢুকে গেল তার মনের মাঝে। কম্বল মুড়িয়ে শুয়ে থাকলো সে। কিছুক্ষণ পর এবার স্পষ্ট দেখতে পেল তাকে। কেউ একজন দাঁড়িয়ে আছে বারান্দায়। এবার ভীতু পায়ে বারান্দায় যেতেই চোখ কপালে উঠে যায় বৃষ্টির। রাত দাঁড়িয়ে আছে বারান্দায়, কাক ভেজা হয়ে আছে সে। তার মানে রাতের সাথে কথা বলার আগেও রাত এখানে ছিল। ভয়ে ও এমন অবস্থা সামলাতে না পেরে রাতকে গিয়ে জড়িয়ে ধরে বৃষ্টি।
তুমি এসেছো, অথচ আমাকে তখন ফোনে বলনি কেন? ভাবলাম তুমি ঘুমাবে আর আমি এখান থেকে পাহারা দিয়ে যাব। তোমায় ভয় পেলে তো দারুণ লাগে। আমি ওসব ভয়টাই পাই না। বৃষ্টি চৌধুরী এত ভীতু না। মির্জা থেকে চৌধুরী হয়ে গেলে কখন? বাহারি, মেয়েদের কি সব সময় এক পরিচয় থাকে? নিজস্ব কোনো পরিচয় থাকে না মেয়েদের? যখন তোমার বউ হই তোমার বাড়ি যাব তখন তো সবাই তোমার পরিচয় আমায় চিনবে। রাত চৌধুরী, বৃষ্টি চৌধুরী, সিম্পল। আর যাই বলো, তুমি কিন্তু এখনো ভয়ের মধ্যেই আছো। একবার বললাম না, ওইসব ভয়টা এই বৃষ্টি চৌধুরী কেয়ার করে না। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলতে বলতে রুমে ঢুকে গেল বৃষ্টি। পুনরায় পিছন ফিরতেই রাতকে আর দেখতে পেল না বৃষ্টি, বারান্দাও নেই। ভয় এবার আরো বেড়ে গেল বৃষ্টির। কার সাথে কথা বললো এতক্ষণ? ভূত নয় তো আবার? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বৃষ্টির। হঠাৎ পিছন ফিরতেই রাতের সাথে ধাক্কা খেল সে। শুধু শুধু ভয় দেখাও কেন? রাত একটু হেসে উঠে বলে, হায় রে সাহসী রে। সাজিদ আসছে আর কয়েকদিন পর। মায়ের মুখে এমন একটা কথা শুনে ভয়ে আঁতকে উঠে বৃষ্টি। তবুও কিছু বলল না সে। আর যাই হোক, রাতের সাথে আগের মতো মিশতে পারবে না সে, এটা ভালোভাবেই বুঝতে পারছে বৃষ্টি। রাতকে ফোন দিয়ে একটা অনুরোধ করে বৃষ্টি, প্লিজ রাত, এই কয়দিন আমি তোমার পাশেই থাকতে চাই। কোথাও নিয়ে চলো আমাকে। তোমার সাথে দূরত্ব বেড়ে গেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। প্লিজ কয়েকদিনের জন্য এমন জায়গায় নিয়ে চলো যেখানে শুধু তুমি আর আমি থাকবো। রাত ঠান্ডা মাথায় বলে উঠেন, কখন যাবে? এই 2-1 দিনের ভিতরেই নিয়ে চলো। একই কলেজে ভর্তি হলো রিত ও সুব্রতা। এখন আর ফাঁকি দিয়ে দেখতে যেতে হয় না সুব্রতাকে, তার পাশেই থাকে এখন। ক্যান্টিনে বসে আছে রিত, স্বামীও এসে বসে তার পাশে। দোস্ত, একটা খবর শুনলি? রিত আর চোখে তাকায় স্বামীর দিকে। কি খবর? তোর গার্লফ্রেন্ড সুব্রতার কথা। কিছুক্ষণ আগেই তো কথা হয়েছে আমার সাথে, এখন আবার কি আকাম করলো? আর আকাম করেনি, সুব্রতাকে আজ রাজীব প্রপোজ করেছে। স্বামীর কথা শুনে এক পায়ে দাঁড়িয়ে যায় রিত, যেন কেউ তার হৃৎপিণ্ডে আঘাত করেছে। স্বামী বলে উঠে, আরে রেগে যাচ্ছিস কেন? সুব্রতা বলে দিয়েছে ওর বয়ফ্রেন্ড আছে। রিত আরো উত্তেজিত হয়ে বলে উঠে, চল আমার সাথে। কোথায়? ওই শালার কলিজাটা কত বড় দেখে আসি। আমার কলিজায় হাত দেওয়ার সাহস হয় কি করে ওর মতো ছেলের? থাক, বাদ দে এসব। বাদ দে মানে? চল ওকে সীমিত আকারে একটা শিক্ষা দিয়ে আসি। এখন আবার কি করবি তুই? ওই শালার পক্ষীরে আজ নিজ হাতে জবাই দিব। ওই দাঁড়া, রাজীবের তো কোনো গার্লফ্রেন্ড নাই, পক্ষী কাকে বলছিস তুই? আজ দেশে ফিরছে সাজিদ। বৃষ্টির বাবা ও সাজিদের বাবা মা গেল তাকে রিসিভ করতে। সকালেই বাড়ি চলে আসবে তারা। সারা রাত ঘুম হয়নি বৃষ্টির, মাথায় দুশ্চিন্তার ভার। কয়েকবার ফোন দিয়েছিল রাত, কিন্তু বৃষ্টি ফোন ধরেনি। ফোন সাইলেন্ট থাকে সব সময়। বারান্দায় থাকায় বুঝতে পারেনি যে রাত বারবার ফোন দিচ্ছে। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে রাতের 22টা মিসড কল। প্রথমে টানা কয়েকটা, পরে 10 থেকে 15 মিনিট পর 2টা, আবার 15 থেকে 20 মিনিট পর 2টা, এমন করে। বৃষ্টি ফোন দিতেই ওপাশ থেকে রিসিভ করে রাত, যেন সে বৃষ্টির ফোন করার অপেক্ষায় বসেছিল। ফোন ধরছিলে না কেন? কাছে ছিলে না, তাই বুঝতে পারিনি। তুমি কি কোনো কারণে রাগ করে আছো আমার উপর? না, তেমন কিছু না, এমনি ভালো লাগছিল না তাই। কিছু তো একটা হয়েছে, তাই না? আর তুমি আমার থেকে কথা লুকাতে পারবে না তা ভালো করেই জানো। সাজিদ ভাইয়া আসছে আজ। লোকটার আচার আচরণ আমার একদম ভালো লাগে না। আগেও কেমন লোভায়িত দৃষ্টিতে তাকিয়ে থাকতো আমার দিকে। বাবা মায়ের অঙ্গভঙ্গিও ভালো মনে হচ্ছে না আমার। তার সাথেই বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে দেশে পা রাখতেই কবুল বলিয়ে তার গলায় ঝুলিয়ে দেবে আমায়। তুমি কি চাও? আমি মুক্তি চাই এসব থেকে, আর তোমাকে ছাড়াও আমি বাঁচতে পারবো না। আচ্ছা, দেখা করতে পারবে? কখন? এখন। আচ্ছা। সাজিদ আশায় আজ বাড়িতে একটা পার্টির আয়োজন করলো তার বাবা। একমাত্র ছেলে পড়াশোনা শেষ করে বাড়িতে আসছে বলে কথা। বিকেলে বৃষ্টি, রিত, তার মা, সাথে হৃদের বন্ধু স্বামী সবাই চলে গেল মামার বাড়িতে। মামার বাড়ি গেলেও কারোর সাথে তেমন একটা কথা বলেনি বৃষ্টি। বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে বারান্দায়। সন্ধ্যা নেমে এলো। প্রকৃতিতে চোখ বুলাচ্ছে সে। পেছন থেকে কেউ একজন এসে কোমরে 2 হাত দিয়ে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় বৃষ্টিকে। তার স্পর্শ ঘৃণা তৈরি করলো বৃষ্টির মনে। এক ধাক্কায় তার কাছ থেকে সরে আসে বৃষ্টি। এটা কেমন অসভ্যতা সাজিদ ভাই? তুই এখনো সেই ছোট্টই রয়ে গেলি। ভালোবাসাকে অসভ্যতামির সাথে তুলনা করছিস। প্লিজ ভাইয়া, এমন করবেন না আমার সাথে। আপনি কাছে আসলেও আমার অস্বস্তি বোধ হয়। একটা বাঁকা হাসি দেয় সাজিদ। অস্বস্তি হবে, আরো বেশি অস্বস্তি হবে। অস্বস্তির সাগরে ভাসিয়ে দিব তোকে।
একবার শুধু বিয়েটা হোক। হাসতে হাসতে ওখান থেকে চলে যায় সাজিদ। বিষণ্ণ মনে ওখানেই দাঁড়িয়ে আছে বৃষ্টি, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সাজিদ এভাবে শরীরে হাত দিলেও তা ভাবতেই কান্না চলে আসে তার। রাত ছাড়া কেউ এই শরীর স্পর্শ করার অধিকার সে কাউকে দিতে চায় না। অন্য কেউ এই শরীরে অধিকার খাটানোর আগেই যেন তার মৃত্যু হয়, এই কামনাই করে সে। কিছুক্ষণ পর রুমে আসে বৃষ্টির মা। কি রে, তুই এখনো রেডি হসনি? মেহমানরা তো চলে আসার সময় হয়ে গেছে। আমি রেডি আছি মা, আর সাজুগুজু করি সবার সামনে যাওয়ার প্রয়োজন মনে করছি না আমি। চুপ, একদম চুপ। নে ফ্রেশ হয়ে এসে এই শাড়িটা পরে নে, সাজিদ নিজে পছন্দ করে এনেছে তোর জন্য। দেখো মা, প্রথমত আমি এই শাড়ি পরবো না, আর আমি শাড়ি পরতেও জানি না, আর আমার শাড়ি পরার তেমন অভ্যেসও নেই। তাতে কি হয়েছে, আমি শিখিয়ে দিব তোকে। আমি শাড়ি পরবো না মা। দেখ বৃষ্টি, আমি এক কথা দুবার বলা পছন্দ করি না। পার্টি প্রায় শুরু হয়ে গেছে। শাড়ি পরে মায়ের সাথে সিঁড়ি দিয়ে নেমে আসছে বৃষ্টি। সাজিদের চোখ পড়ে বৃষ্টির দিকে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাজিদ। সত্যি তার পিচ্ছি ফুফাতো বোনটি অনেক বড় হয়ে গেছে আজ, আর শাড়িতে যেন সৌন্দর্যটা ফুটে উঠেছে দ্বিগুণ। চোখ যেন ফেরাতেই পারছে না সাজিদ, একটা নির্দিষ্ট জায়গায় চোখ আটকে গেছে তার। পার্টিতে দুজন নতুন মেয়ে দেখতে পারছে হৃদ ও স্বামী। এরা সাজিদের খালাতো বোন, তাদেরই বয়সী। এর মাঝে একজন একটু বেশি সুন্দরী। স্বামী হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার দিকে এগিয়ে যেতেই পেছন থেকে ধরে ফেললো হৃদ। এই কই যাস, লজ্জা করে না গার্লফ্রেন্ড থাকতে অন্য মেয়ের দিকে তাকাতে? স্বামী একটু হেসে বলে ওঠে, আরে লামি আছে তো, কি হয়েছে? এটাও ভালো লেগেছে আমার। হৃদয় এবার তাল মিলিয়ে বলে ওঠে, তাহলে তো ভালোই, আমার শুভ্রতা আছে, কি হয়েছে? এটাও ভালো লেগেছে আমার। দেখ হৃদ, ফাজলামি করিস না। লামের সঙ্গে আমার পরিচয় মাত্র কয়েক মাসের, আর শুভ্রতাকে তুই ক্লাস 4 থেকে ভালোবাসিস। 8 বছরের রিলেশনশিপ তোদের। একটা মেয়ের জন্য তুই তাকে দূরে ঠেলে দিবি? দূর বেটা, দূরে ঠেলে দিব কেন? শুভ্রতা হলো আমার গোটা একটা দেশ, আর বাকিরা হলো থানা, জেলা, উপজেলা। এদিক দিয়ে আসবে, ওদিক দিয়ে চলে যাবে। পটপট না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কি করি। স্বামী দাঁড়িয়ে আছে ওখানে, আর হৃদ এগিয়ে গেল মেয়েটার দিকে। পকেট থেকে মানিব্যাগটা বের করলো হৃদ। কয়েকটা 1000 টাকার নোট দিয়ে পাখার মতো বাতাস করতে করতে গিয়ে বসলো মেয়েটার কাছে। টাকাগুলো দিয়ে বাতাস করতে করতে বলে ওঠে, উফ কি গরম, এই দেশটা এমন কেন বুঝলাম না। সুইজারল্যান্ড, লন্ডন, আমেরিকা এগুলোতে মাসে 2-1 বার যাই ঘুরতে। কি সুন্দর ঠান্ডা পরিবেশ, আসতেই মন চায় না। তাছাড়া আমি বেশিরভাগ সময় সুইজারল্যান্ডেই কাটাই। পাশ থেকে মেয়েটা বলে ওঠে, ওয়াও, আপনি সুইজারল্যান্ডে থাকেন? হ্যাঁ, ট্রাভেলিং আমার অনেক প্রিয়, কিন্তু ইদানিং সাথে নিয়ে যাওয়ার মতো এমন কেউ নেই তো, তাই একটু বোরিং ফিল হয়। আপনি সিঙ্গেল? হ্যাঁ, আমি পিওর সিঙ্গেল। আমিও সিঙ্গেল। আমি আসলে আপনার মতোই একটা মেয়ে খুঁজছিলাম, যে আপনার মতো লাল জামা পরে আমার সামনে এসে দাঁড়াবে, হাতে থাকবে লাল চুড়ি, মানে আমার সাথেই আপনার যায়। আমার মতো আপনার মাঝেও একটা হাইপার ব্যাপার আছে। বাই দ্য ওয়ে, ইউ আর ভেরি বিউটিফুল। ও থ্যাংক ইউ। আমাকে আসলে অনেক সুন্দরী মেয়েরাই ফোন নাম্বার দিতে চায়, কিন্তু তাদের কারো মাঝেই সেই ব্যাপারটা নেই যা আপনার মধ্যে আছে। আপনি আমার দেখা সেরা সুন্দরী। ফোন নাম্বারটা দেওয়া যাবে? কেন নয়, শিওর। নাম্বারটা বলার আগেই পাশ থেকে একটা মেয়ে এসে সুন্দরী মেয়েটাকে বলে ওঠে, কি রে সিমরান, তুই এখানে? আর কখন থেকে তোর হাজবেন্ড ফোন দিয়ে যাচ্ছে? কথাটা শুনে হৃদের দিকে তাকিয়ে জিভে এক ছোট্ট একটা কামড় দেয় সিমরান। মানে আসলে আমি সিঙ্গেল না, আমার হাজবেন্ড ফোন দিয়েছে, আমি একটু উঠি। ফোন হাতে নিয়ে মেয়েটা উঠে দৌড়ে চলে যায় হৃদের কাছ থেকে। একটু দূরেই হাসতে হাসতে ফ্লোরে লুটিয়ে পড়ছে স্বামী। হৃদ নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে তাকিয়ে আছে স্বামীর দিকে। এতেও যেন হাসি থামছে না স্বামীর। পার্টি শেষে সিঁড়ি দিয়ে ওঠার সময় শাড়ির কুচিতে পা ধরে হোঁচট খায় বৃষ্টি। পেছন দিকে পড়ে যেতেই কেউ একজন ধরে কোলে তুলে নেয় তাকে। কুচিগুলো খুলে যাওয়ায় হাত দিয়ে সেগুলো ধরে রেখেছে বৃষ্টি। লোকটা কোলে করে বৃষ্টিকে নিয়ে যাচ্ছে রুমের দিকে। বৃষ্টির চোখ বুজে আছে। সাজিদ রুমে গিয়ে ধপাস করে নামিয়ে দেয় বৃষ্টিকে। আপনি এমন অসভ্যের মতো আচরণ কেন করেন সাজিদ ভাই? তখন কি করলেন, আর এখন সবার সামনে কোলে তুলে নিলেন? সমস্যা কি আপনার? কারণ আমি অসভ্যই, শুধু তোর জন্য অসভ্য। আর আমি তো তোকে হেল্পই করলাম, তাই না? কাউকে হেল্প করার আগে পারমিশন নিতে হয়, জানেন না? সাজিদ হুট করে বৃষ্টির মুখের কাছে মুখ এনে বলে ওঠে, সুইটহার্ট, এখন থেকে সব তোমার পারমিশন ছাড়াই হবে। কিছুক্ষণ পর
আপনি এখনো যাচ্ছেন না কেন? দেখছেন আমি কাপড় চেঞ্জ করতে দাঁড়িয়ে আছি। সাজিদ খাটের এক কোণে বসে 2 পা ফ্লোরে রেখে বলে ওঠে, তো চেঞ্জ কর না, আমি ধরে রেখেছি নাকি? তাছাড়া 2 দিন পর তো এমনিতেই। চুপ করেন সাজিদ ভাই, আর একটাও বাড়তি কথা বলবেন না আপনি। আপনি তো দেখছি ভারী কয়েকটা লেস। আপনি এই মুহূর্তে যদি রুম থেকে বের না হন তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাক দিব। দে চিৎকার, কে মানা করছে? সবাই যখন তোর অবস্থা দেখবে তখন কি ভাববে? তাতে আমার জন্যই ভালো হবে। হয়তো আজই বিয়েটা পড়িয়ে দিতে পারে সবাই মিলে। বৃষ্টি এবার কিছু বলতে পারছে না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ইচ্ছে করছে এখনই ভ্যা ভ্যা করে কেঁদে দিতে। বৃষ্টির চোখ লাল হয়ে আছে রাগে ও ঘৃণায়। কয়েক ফোঁটা জল গাল বেয়ে নিচে গড়িয়ে পড়লো। সাজিদ একটা হাসি দিয়ে বলে ওঠে, বিয়ের পর ভাবে কান্নাকাটি একদম চলবে না, তখন আমি নিজেই কাপড় চেঞ্জ করে দেব। বলেই রুম থেকে বেরিয়ে যায় সাজিদ। আজ 2 দিন হলো রাজীব কলেজে আসেনি। সেই দিন সুব্রতাকে প্রপোজ করার কারণে 2 পায়ের মাঝ বরাবর যেই লাথিটা দিয়েছে তাতে অজ্ঞান হয়ে 2 দিন বিছানা থেকে উঠতে পারেনি রাজীব। সুব্রতা আজ কলেজে আসেনি, বাড়িতে নাকি মেহমান এসেছে তাই। ওদিকে স্বামীও লামিয়ার সাথে নতুন রিলেশন বলে কথা। একা একা বসে আছে হৃদ, কিন্তু লামিয়াকেও কেন জানি হৃদের সন্দেহ হয়। কেমন একটা ছলনময়ী ভাব লামিয়ার মুখে, তবুও সবসময় সব অনুমান ঠিক হয় না, তাই স্বামীকেও এই ব্যাপারে কিছু বলল না হৃদ। কলেজ শেষে বাড়ি ফিরছে রাত ও বৃষ্টি। একজনের আঙ্গুলের ফাঁকে আরেকজন আঙ্গুল দিয়ে ধরে আছে একে অপরের হাত। হেঁটে যাচ্ছে রাস্তার পাশ ধরে। সামনে একটা ফুচকার দোকান দেখে বৃষ্টি বায়না ধরলো ফুচকা খাওয়ার। রাত একটা ফুচকা তুলে দিচ্ছে বৃষ্টির মুখে। হাসি মুখে আরাম করে খাচ্ছে বৃষ্টি। বৃষ্টির খাওয়া দেখে অজান্তেই হেসে দিল রাত। এর মাঝেও লুকিয়ে থাকে ভালোবাসা। বৃষ্টিও রাতের মুখে তুলে দিচ্ছে ফুচকা, মুখে একটা প্রসারিত হাসি। একটু দূরেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে সাজিদ। চোখে মুখে যেন বের হচ্ছে আগুনের শিখা। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে চলে গেল সাজিদ। মনে হচ্ছে রাতের সাথে তার অনেক দিনের শত্রুতা আর তা আজ পুনরায় জেগে উঠেছে।